ঠিক আছে। হুম। তাহলে দেখো আমরা আগের দিন যে ইন্ট্রোডাকশন যে ক্লাস ছিল সেখানে আমরা বলেছিলাম যে আমরা শুরু করব ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে? তো টেকটনিক মরফোলজি আমরা কি হয় যখনই আমরা বই পড়ি আমরা প্রথমেই শুরু করি টেকটনিক এবং মরফোলজি থেকে। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার ইয়ে থেকে শুরু করুন, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে শুরু করুন, যেহেতু একটা ভাস্ট বিষয় ওখান থেকে অনেক কিছু কোশ্চেন আসে। সেই জন্য আমরা এইবারের যে নতুন আমরা ফ্রেশ যে স্টার্ট করেছি, তো এখানে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটাই থাকবে। ঠিক আছে? আমরা প্রথম থেকে শুরু করবো একবারে ইন্ডিয়ান জিওগ্রাফি ধরে ধরে আলোচনা করব, যেগুলো কোশ্চেন আসতে পারে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তোমাদের কাজ হবে জাস্ট লিখে রাখা, যেগুলো আমি বারবার বলেছি, যেগুলো আমি ক্লাসে আলোচনা করব সেগুলো কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে? বা পরে হলেও কিন্তু সেগুলো দেখে নেবে, না হলে কিন্তু মুশকিলে পড়বে। এখন ব্যাপার হচ্ছে যে তোমরা মাস্টার্স করেছো, কেউ গ্র্যাজুয়েশনস করেছো, মোরলেস সবারই কিছু না কিছু জানা আছে। ঠিক আছে? কম বেশি সবাই জানি, ভূগোলের আমরা ছাত্রছাত্রী কম বেশি সবাই জানি। ব্যাপারটা হচ্ছে আমরা জানি ঠিক আছে, কিন্তু আমরা সিকোয়েন্সে জানি না ঠিক কিভাবে পড়তে হবে, কিভাবে আমাদেরকে এগুলো নোটস বানাতে হবে, সেইগুলো ঠিকঠাক জানি না। আমরা এই জায়গাটাতে মার খেয়ে যাই। ঠিক আছে? আমরা এই জায়গাটাতে বিশেষ করে মার খেয়ে যাই। আচ্ছা, ভিডিও কারা ভিডিও দেখবে ভিডিওগুলো ইয়ে করো না, তাহলে কি হয় ওগুলো কনসেন্ট্রেশনটা লস হয়। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই শুরু করব ইন্ডিয়ান জিওগ্রাফির যেটা জেনারেল ইন্ট্রোডাকশন আছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো জেনারেল ইন্ট্রোডাকশন। এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। জেনারেল ইন্ট্রোডাকশন একটু নিচে নামিয়ে দেবো, তাহলে তোমরা দেখতে পাবে। জেনারেল ইন্ট্রোডাকশন দেখো। হুম, এখন প্রথমে জেনারেল ইন্ট্রোডাকশন বলতে আমাদের কি বুঝি? না, ভারতের আমরা প্রথমেই জানি যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশীয় যে বিস্তার, সেই বিস্তার আছে, তার সাইজ কীরকম আছে এবং আকৃতি কীরকম আছে, আশেপাশে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো কোনটা বড় প্রতিবেশী দেশ, কোনটা ছোট প্রতিবেশী দেশ, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এক্সট্রিম যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা কিন্তু আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো আমরা যদি ভারতের অবস্থানটা মোরলেস আমরা সবাই জানি। আমরা জানি ভারত হচ্ছে গিয়ে তোমার নর্দার্ন হেমিস্ফিয়ারে প্রেজেন্ট রয়েছে, এবং যদি ওয়েস্ট বা ইস্টার্ন অনুযায়ী দেখি তাহলে সেটা আমাদের ইস্টার্ন যে হেমিস্ফিয়ার, ঠিক আছে, পূর্ব যে গোলার্ধ সেই পূর্ব গোলার্ধে কিন্তু পড়বে। তাহলে অক্ষাংশীয় বিস্তার আমরা কি বলবো? প্রথমেই যদি ল্যাটিটিউডিনাল আমরা বিস্তার দেখি, দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। কীরকম কোশ্চেন আসে আমি দেখো আলোচনা করে দিচ্ছি। আমরা যে অক্ষাংশ যদি বিস্তার দেখি, একবারে যদি আমরা চলে যাই গ্রেট নিকোবরের দিকে, মানে হচ্ছে কি একবারে তোমার ইন্ডিয়ার যে আন্দামান নিকোবর যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডের দিকে যদি চলে যায়, সেইখানে কি আছে 6 ডিগ্রি 45 মিনিট, 6 ডিগ্রি 45 মিনিট যে নর্থ যে ল্যাটিটিউড আছে বা যে অক্ষরেখা আছে বা যে অক্ষাংশ আছে, সেই অক্ষাংশ থেকে উত্তরে কত আছে? উত্তরে আছে 37 ডিগ্রি 6 মিনিট, যে তোমার 37 ডিগ্রি 6 মিনিট যে নর্থ, এটা হচ্ছে গিয়ে উত্তর এবং দক্ষিণে, মানে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে উপর দিকে, মানে তুমি একবারে জম্মু কাশ্মীরের মাথার এক্সট্রিম যে পয়েন্টগুলো আমি একটু পরে আসছে আলোচনা করছি, এটা হচ্ছে গিয়ে অক্ষাংশীয় বিস্তার। ঠিক আছে? এবারে যদি এটা আমি কোথা থেকে ধরছি? এটা দেখছি আমরা গ্রেট যে নিকোবর আছে, আন্দামান নিকোবরের যে নিচের দিকে গ্রেট নিকোবর আছে সেখান থেকে। এখন যদি এখান থেকে যদি বলে যে ভারতীয় ভূখণ্ডের বিস্তার কোন অক্ষাংশ থেকে শুরু হয়েছে, তখন হবে কত? 6 ডিগ্রি 45 মিনিট। এটা মিনিট হবে। ঠিক আছে? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে শুরু হয়েছে। কিন্তু যদি আমরা মূল ভূখণ্ড ধরি, মূল ভূখণ্ড মানে কোনটা? মূল ভূখণ্ড হচ্ছে গিয়ে তোমার যেটা কন্যাকুমারীর কাছে আছে, সেটা হচ্ছে গিয়ে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ঠিক আছে? 8 ডিগ্রি 4 মিনিট যে নর্থ আছে, সেই 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে আছে কত? 37 ডিগ্রি 6 মিনিট। ঠিক আছে? এটা 8 ডিগ্রি নর্থ, 8 ডিগ্রি 4 মিনিট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার মূল ভূখণ্ড, মেনল্যান্ড। এটা সবসময় মেনশন করবে মেনল্যান্ড। কি? মেনল্যান্ড, মূল ভূখণ্ড। বারবার বলছি, যদি মূল ভূখণ্ড বলে দেয় তাহলে বলবে 8 ডিগ্রি 4 মিনিট যে নর্থ আছে সেই নর্থ থেকে কিন্তু আমার যে ভারত, সেই ভারতের যে অক্ষাংশীয় অবস্থান সেটা রয়েছে। এটা গেল অক্ষাংশগত। এখন দ্রাঘিমাংশগত, লঙ্গিটিউডিনাল কি? লঙ্গিটিউডিনাল কি? না, লঙ্গিটিউডিনাল আমরা বলতে পারি যে আমাদের পশ্চিম দিকে আছে কত? পশ্চিম দিকে তোমার 68 ডিগ্রি, এই তোমার হচ্ছে গিয়ে 7 মিনিট যে ইস্ট আছে, সেই ইস্ট থেকে কত? না, অরুণাচল প্রদেশের 97 ডিগ্রি 25 মিনিট যে ইস্ট, এটা হচ্ছে কি তোমার দ্রাঘিমাংশগত বিস্তার। ঠিক আছে? এটা অক্ষাংশগত এবং এটা
দ্রাঘিমাংশগত। এইবার দেখো আমি যে পয়েন্টগুলোর কথা মেনশন করলাম এখানে নিশ্চয়ই কোনো একটি জায়গা আছে। এখানেও নিশ্চয়ই কোনো একটি জায়গা আছে। সেই জায়গাগুলো আমরা একটু ম্যাপে দেখে নেব। ঠিক আছে? তাহলে আমরা পরের পয়েন্টটি কি বলতে পারি যে এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে? বা যে পয়েন্টগুলো এই যে 6 ডিগ্রি 45 মিনিট বা 8 ডিগ্রি 4 মিনিট এই পয়েন্টগুলো কোথায় আছে? এগুলো থেকেও সাধারণত কোয়েশ্চেন আসে। প্রথমে আমরা দেখো আমার কাছে একটা ছবি আছে। উম এই যে এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়া এদিকটা কেটে গেছে, ঠিক আছে? এই যে এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়া যেটা দেখছো, দেখো নিচে যে এখানে আছে এই যে জায়গাটা সাউদার্ন মোস্ট যে পয়েন্টটা আছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে? সেটাকে আমরা বলছি ইন্দিরা পয়েন্ট। এটা কোথায় অবস্থিত? এখান থেকে কোশ্চেন আসে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? না ইন্দিরা পয়েন্ট অবস্থিত গ্রেট যে নিকোবর, এই যে পোর্শনটা দেখছো এটা হচ্ছে কি গ্রেট নিকোবরের পোর্শন। ঠিক আছে? এই জায়গাটার নাম ইন্দিরা পয়েন্ট। বর্তমানে কিন্তু ইন্দিরা পয়েন্টের অংশ তুমি দেখতে পাবে না, কারণ 2004 সালের যে বিধ্বংসী যে সুনামি হয়েছিল সেই সুনামির ফলে এই ইন্দিরের যে পয়েন্ট সেই জায়গাটা অলরেডি জলের তলায় চলে গেছে। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ইন্দিরা পয়েন্ট যেটা দেখছো এর আগের নাম ছিল কি? এর আগের নাম ছিল পিগমিলিয়ান পয়েন্ট অর পার্সন পয়েন্ট। তাহলে দেখো, তাহলে আমি যদি এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়া এখানে লিখি, কি এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়া, তাহলে প্রথমে আমরা কি পাবো? এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়াতে আমরা প্রথমেই কি পাবো? না প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে একবারে হচ্ছে গিয়ে দক্ষিণে কি পাবো? দক্ষিণে আমরা পাবো হচ্ছে গিয়ে তোমার ইন্দিরা পয়েন্ট। এটির আগের নাম কি ছিল? কারণ এটা এটা থেকেও কিন্তু কোশ্চেন আসে। আগে কি ছিল এটা থেকেও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে তো? ঠিক 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 আছে ঠিক আছে। তাহলে কি বলছি দেখো, এটা হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট। এটার আগের কি নাম ছিল? এটার আগের নাম ছিল পিগমিলিয়ান পয়েন্ট। কি? পিগমিলিয়ান পয়েন্ট। অথবা এটাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার আহ, আহ, তোমার হচ্ছে বলা হয় পার্সন পয়েন্ট। মনে রাখবে এটা। এখান থেকে কিন্তু আমরা তিনটে কোশ্চেন পেলাম যে এক্সট্রিম যে সাউদার্ন মোস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি তোমার ইন্ডিয়ার যেটা হচ্ছে দক্ষিণে ইন্দিরা পয়েন্ট, এটার আগের নাম পিগমিলিয়ান পয়েন্ট বা পার্সন পয়েন্টও নামে পরিচিত। এই যে এই পয়েন্টটা, এই যে আমরা দেখলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কি তোমার নিরক্ষরেখা থেকে, এই যে পয়েন্টটা দেখছো এটা নিরক্ষরেখা থেকে ডিস্টেন্স হচ্ছে 876 কিলোমিটার। তাহলে আমরা এই যে পয়েন্টটা, যে পয়েন্টটা আমরা দেখছি এটা নিরক্ষরেখা থেকে কত আছে? না এটি নিরক্ষরেখা থেকে, নিরক্ষরেখা যে আছে নিরক্ষরেখা থেকে কত? নিরক্ষরেখা থেকে 876 কিলোমিটার দূরে আছে। কত দূরে আছে? নিরক্ষরেখা থেকে 876 কিলোমিটার দূরে আছে। হয়েছে? এবং এটা হচ্ছে গিয়ে আমি যদি সমগ্র ভারতের ধরি, সমগ্র ভারতের দক্ষিণে, আমরা এখানে লিখলাম সমগ্র ভারতের দক্ষিণে। এখন যদি এখানে বলে মেইনল্যান্ড, ভারতীয় যে মূল ভূখণ্ড আছে, মূল ভূখণ্ডের দক্ষিণে কি আছে? মূল যে ভূখণ্ড আছে সেই যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের দক্ষিণে কি আছে? না আমরা জানি মূল ভূখণ্ডের দক্ষিণে আছে কন্যাকুমারিকা বা কেপ কামুরিন যেটাকে বলা হয়। কন্যা কুমা কন্যাকুমারিকা বা কন্যা কুমারী। হুম, তাহলে দেখো এখানে আমরা পেলাম এক্সট্রিম পয়েন্ট দুটো দুটো পেলাম, যেটা হচ্ছে দক্ষিণে আছে। এখন উত্তরেও তো থাকবে এক্সট্রিম পয়েন্ট। এই যে ছবিতে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়া যেটা উত্তর দিকে যেটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো বুঝতে পারছো না? এবার দেখো বুঝতে পারছো? একটু নেটওয়ার্ক ইস্যু আছে, বৃষ্টি হচ্ছে তো, তাই জন্য হয়তো মেবি সমস্যা হতে পারে। আচ্ছা, পরের দিকের ক্লাসগুলো তোমাদের আর ইভিনিং সেশনে রাখবো না, আমি এটা সকালে মর্নিংয়েই করে দেবো, কারণ এখন কালবৈশাখীর সময় বুঝতেই পারছো, ঝড় বৃষ্টি হবে, লোডশেডিং হবে, সমস্যা হবে। ঠিক আছে? এবার দেখো নেটওয়ার্ক ইস্যুর জন্য লেখাগুলো একটু অস্পষ্ট হতে পারে, এখন আমি কথা কথা বলছি। ঠিক আছে? এবার দেখো এইবারে মনে হচ্ছে ঠিকঠাক একটু লাগছে। হুম,
এইবারে দেখো এক্সট্রিম পয়েন্ট হচ্ছে কি ইন্ডিয়ার, যদি আমরা এক্সট্রিম পয়েন্ট দেখি উত্তরের দিকে যে এক্সট্রিম পয়েন্ট, এই যে এদিকটা হচ্ছে কি তোমার পাক অধিকৃত তোমার কাশ্মীর চলে যাবে। তাহলে এই যে পয়েন্টটা দেখছো উত্তর দিকে, এই পয়েন্টটার নাম হচ্ছে ইন্দিরা কোল। ঠিক আছে, এই যে পয়েন্টটা এটা হচ্ছে ইন্দিরা কোল। এটা কোথায় অবস্থিত না, মনে রাখবে এখানে হচ্ছে কারাকোরাম রেঞ্জ আছে, আমরা আসবো। এখানে আছে কারাকোরাম রেঞ্জ। এই কারাকোরাম রেঞ্জে এখানে আছে সিয়াচেন গ্লেসিয়ার। ঠিক আছে, সিয়াচেন গ্লেসিয়ার। এবং এই কারাকোরাম রেঞ্জেরই উত্তরে অল্প একটুখানি পাকিস্তানের দিকে একটা রেঞ্জ চলে যায়, সেটার নাম হচ্ছে গিয়ে শালতরু পর্বতশ্রেণী। কি বলছি, শালতরু পর্বতশ্রেণী। এর উত্তর দিকে মানে এখান দিয়ে কারাকোরাম আছে, তো এখান দিয়ে কারাকোরাম আছে। এই কারাকোরামের খানিকটা উত্তরে আছে একটা ছোট রেঞ্জ আছে, সেই রেঞ্জটার নাম হচ্ছে গিয়ে তোমার শালতরু পর্বতশ্রেণী। কি বলছি, শালতরু। তাহলে কি বললাম, উত্তরের যে পয়েন্ট আছে এই পয়েন্টের নাম হচ্ছে কি তোমার ইন্দিরা কোল। ঠিক আছে, এটা কোথায় আছে, এটা কারাকোরাম রেঞ্জের যে সিয়াচেন যে গ্লেসিয়ার আছে সেই সিয়াচেন গ্লেসিয়ারে কিন্তু অবস্থিত। এবং এই যে ইন্দিরা কোলের খানিকটা অংশ শালতোরো, যে পাকিস্তানের যে শালতোরো পর্বত শ্রেণী আছে সেই পর্বত শ্রেণীর মধ্যেও কিন্তু পড়ে। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, ঠিক আছে, আমরা কি কি পেলাম, এটা হচ্ছে গিয়ে লেখাগুলো হেজিয়ে আসছে নেটওয়ার্ক ইস্যুর জন্য, বুঝতে পারছি। তাহলে দেখো এটা এটা আমার গেছিল কোথায়, এটা দক্ষিণে গেছিল। এবার আমরা উত্তরে দেখব, উত্তরে আমরা কি পাবো, উত্তরে যেটা পাবো সেটা আমরা পাবো সেটা হচ্ছে কি তোমার ইন্দিরা কোল। কি, ইন্দিরা কোল। এটা কোথায় অবস্থিত, ইন্দিরা কোল। না তোমরা বলবে যে সিয়াচেন, সিয়াচেন যে হিমবাহ আছে কোথায়, সিয়াচেন হিমবাহ কোথায় আছে, সিয়াচেন হিমবাহ আছে কারাকোরাম রেঞ্জে। কোথায় আছে, কারা কোরাম যে রেঞ্জ আছে সেই কারাকোরাম রেঞ্জ। এবং এর সাথে প্লাস আমরা আরেকটা রেঞ্জকে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের দিকে যেটা গেছে সেটা হচ্ছে শালতোরো পর্বত শ্রেণী। শালতোরা বা শালতোরো বলা হয়, শালতোরো পর্বত শ্রেণী। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, লেখাগুলো অস্পষ্ট আছে, আওয়াজটা আশা করি ঠিকঠাক আসছে। উত্তরে কি আছে, উত্তরে আছে ইন্দিরা কোল। ইন্দিরা কোলটা কোথায় আছে, সিয়াচেন যে হিমবাহ সেই সিয়াচেন হিমবাহের একটি জায়গাতে আছে, এবং সেটি কোথায়, সেটি কারাকোরাম রেঞ্জে পড়ে। ঠিক আছে, এবং কিছু এবং খানিকটা অংশ যে শালতোরা যে পর্বত শ্রেণী আছে সেই শালতোরও কিন্তু পর্বত শ্রেণীতেও কিন্তু পড়ছে। এটা হচ্ছে গিয়ে ইন্দিরা কোল। তাহলে আমার উত্তর এবং দক্ষিণে গেল, উত্তর এবং দক্ষিণে গেল। এইবারে আসবো আমরা পূর্ব এবং পশ্চিমে। দেখো প্রথমে আসবো পশ্চিম দিকে। এই যে পয়েন্টটা দেখছো গুজরাটের এই পয়েন্টটা, এটাকে বলা হয় কি, এই পয়েন্টটাকে বলা হয় গুজরাটের গুয়ারমোতা। এই জায়গাটাকে বলা হয় গুয়ারমোতা। এবং সাথে সাথে অরুণাচল প্রদেশের এই যে কিবিথু, কোথায় আছে অরুণাচল প্রদেশের যে কিবিথু। তাহলে আমার যদি হয় একদিকে হচ্ছে কি পশ্চিমে আছে গুজরাটের গুয়ারমোতা, আর হচ্ছে গিয়ে তোমার অরুণাচল প্রদেশের কিবিথু। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার পূর্ব এবং পশ্চিমে বিস্তার। তাহলে আমরা পশ্চিম দিকে কি লিখব, পশ্চিমে আমরা লিখব যে গুজরাটের, গুজরাটের গোয়ারমোতা। এবং পূর্ব দিকে আমরা বলতে পারি, পূর্ব দিকে অরুণাচল প্রদেশের, অরুণাচল প্রদেশের কি কিবিথু। এইগুলো, এইগুলো গেল এক্সট্রিম মোস্ট যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো। এখন এখানে এখানে আরেকটা জিনিস বলা হয়নি, এখানে তোমার আরেকটি জিনিস বলা হয়নি। আমাদের যে পূর্ব এবং পশ্চিমে যে দ্রাঘিমার যে ফারাক, এই যে 68°7' ইস্ট থেকে 97° যে ইস্ট আছে, এই 68°7' ইস্ট এবং হচ্ছে গিয়ে তোমার 97° যে 25 এর মধ্যে ডিফারেন্স কত আছে, এর মধ্যে ডিফারেন্স আছে কত, ডিফারেন্স কত আছে তোমরা সবাই সেটা জানো, 30°। 30° ডিফারেন্স, যা সময় কত হয় সেটা আমরা জানি 2 ঘন্টা। তাহলে কোশ্চেনে আসতে পারে যে পূর্ব এবং পশ্চিমে সময়ের পার্থক্য কত হতে পারে, পূর্ব এবং পশ্চিমে সময়ের পার্থক্য হতে পারে কত, 2 ঘন্টা হতে পারে। ঠিক আছে, এবং দ্রাঘিমাংশীয় যে ডিফারেন্স সেটা কত, সেটা হচ্ছে গিয়ে তোমার 30°। হয়েছে। এরপরে আমরা যাব শেপ অ্যান্ড সাইজে, ভারতের শেপ অ্যান্ড সাইজ।
একটু লেখাগুলো হেজিয়ে আসছে, কারণ আজকে এদিকটায় বৃষ্টি হচ্ছে, ওই জন্য নেটওয়ার্ক ইস্যু হয়তো রয়েছে। তাহলে দেখো, আমরা পরেরটায় যাব, শেপ অ্যান্ড সাইজ। ভারতের শেপ কীরকম এবং সাইজ কীরকম। শেপ অ্যান্ড সাইজ। তাহলে শেপ অ্যান্ড সাইজের কথা প্রথমেই বললে, আমাদেরকে যদি আমরা ভারতকে ভালোভাবে দেখি, এই যে ভারতকে যদি আমরা দেখি, তাহলে দেখতে অনেকটা কি ছোট ম্যাপ যদি আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ভারতের যে আমাদের ম্যাপ রয়েছে, এই ম্যাপ অনুযায়ী যদি আমরা দেখি, বেশ খানিকটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো। এটা কিন্তু ঠিক ত্রিভুজও নয়, ঠিক আছে, আবার ঠিক চতুর্ভুজও নয়। তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে কি ভারতের আকৃতি অনেকটা দেখতে ত্রিভুজের মতো হলেও, অনেকটা দেখতে কি, অনেকটা দেখতে ত্রিভুজের মতো হলেও এর আকৃতি কি, একটু ওয়েট করো। হুম, দেখতে ত্রিভুজের মতো হলেও এর আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো। কি বলছি? এর আকৃতি দেখতে অনেকটা ত্রিভুজের মতো হলেও এর আকৃতি কিন্তু চতুর্ভুজের মতো। চারটে বাহু যদি আমরা যোগ করি, এভাবে চারটে বাহু পাবো, তাহলে চতুর্ভুজের মতো। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে, দেখবে ত্রিভুজ থাকবে, চতুর্ভুজ থাকবে, তোমরা করবে হচ্ছে কি চতুর্ভুজ, তাহলে ভারতের আকৃতি চতুর্ভুজের মতো। এবং এখানে আরো একটা জিনিস পাচ্ছি, আমার উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের যদি যে এক্সট্রিম যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে আমি যদি যোগ করি, ঠিক আছে, এখানে কি ছিল, ইন্দিরা হচ্ছে কি তোমার কোল ছিল, এদিকে তোমার হচ্ছে ইন্দিরা পয়েন্ট ছিল, বা আমরা মেনল্যান্ডের সাথে যদি যুক্ত করি, আচ্ছা মেনল্যান্ডের সাথে যদি আমরা যুক্ত করি, এই কন্যাকুমারী বা এখানে আছে ইন্দিরা কোল, এটাকে যদি আমরা যুক্ত করি, তাহলে এটা টোটাল যে লেন সেটা কত পাবো, সেটা হচ্ছে গিয়ে 3214 কিলোমিটার। এটা কত, এখানে কি আছে, এখানে আছে ইন্দিরা কোল এবং এখানে আছে কন্যাকুমারী। মেনল্যান্ডের যদি ইন্দিরা কোল থেকে কন্যাকুমারী পর্যন্ত আমরা একটা লাইন টেনি, তাহলে টোটাল যে এক্সটেনশনটা সে পাবো সেটা হচ্ছে 3214 কিলোমিটার। তাহলে এখান থেকে উত্তর এবং দক্ষিণে বিস্তৃত কত, উত্তর এবং দক্ষিণে বিস্তৃত হচ্ছে 3214 কিলোমিটার। এবং এদিকে আছে গোয়ারমতা এবং এদিকে আছে অরুণাচল প্রদেশের কিবিথু। এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো কত, তাহলে আমরা পাবো 2933 কিলোমিটার। কত পাচ্ছি, 2933 কিলোমিটার হয়েছে। এইবারে টোটাল যদি আমরা ক্ষেত্রফল দেখি, তাহলে এই টোটাল ক্ষেত্রফল হচ্ছে 32, 87, 263, মনে রাখবে, এইভাবে মনে রাখবে, 32, 87, 263 ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল, আয়তন, আমরা তো ক্ষেত্রফল বের করি না, ক্ষেত্রফল কত, 32, 87, 263 স্কোয়ার কিলোমিটার। যদি আমরা সমগ্র পৃথিবীর আয়তনের পার্সেন্টেজ বের করি, তাহলে কত পাবো, তাহলে পাবো 2.42%। এবং ক্ষেত্রফলের বিচারে ভারত হচ্ছে পৃথিবীর সপ্তম। কার কার পর, রাশিয়া, কানাডা, চীন, বা আমেরিকা, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পর হয়েছে। তাহলে দেখো, এই পর্যন্ত আমি যদি লিখে ফেলি, তাহলে কি হবে, শেপ অ্যান্ড সাইজে যদি আমরা বলি, তাহলে আকৃতি অনেকটা কিসের মতো হবে, না স্যার, আকৃতি অনেকটা হবে চতুর্ভুজের মতো, চতুর্ভুজের মতো। যদি আমরা এক্সট্রিম পয়েন্টগুলোকে অ্যাড করি, তাহলে কি পাবো, উত্তর এবং দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে এর এক্সটেনশন কত পাবো, এর এই দেখো বলছিলাম লোডশেডিং হবে, লোডশেডিং হয়েছে, একটু একটু ওয়েট করো, হ্যাঁ। বলছি, চার্জারটা আছে কি, এই চার্জারটা আছে। আচ্ছা, একটু একটু ওয়েট করো, হ্যাঁ, লোডশেডিং হয়েছে, একটু ওয়েট করো। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, কালবৈশাখী শুরু হয়েছে তো, আমারও মাথায় রাখা উচিত ছিল যে সন্ধেবেলা করব না। ওয়েট করো, আমি একটু লাইটের ব্যবস্থা করছি, ঠিক আছে, যতটা করানো যায়। হুম, নেটওয়ার্ক, এটা দিয়ে, ঠিক ঠিক, সবকিছুই সমস্যা একসাথে আছে।
আচ্ছা, দেখো দেখা যাচ্ছে তো? আমি এদিকে হুম, ঠিক আছে। আমরা এটাতেই পড়াশোনা করি, ঠিক আছে? আচ্ছা দেখো, লোডশেডিং হয়েছে। একটু হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের, বুঝতে পারছি। হুম। এই দরজাটা লাগাও, দরজাটা লাগাও। দেখতে পাচ্ছি, দরজাটা তুমি লাগাও আগে। বাইরের সব আওয়াজ আসছে। মোবাইলটা পরে দিচ্ছি, মায়েরটা দেখো। আচ্ছা শুনতে পাচ্ছ তো? ভিডিওটা হেজি আসছে, ঠিক আছে, এটা আমি নোটসে তোমাদেরকে দিয়ে দেবো। আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? কেউ যদি মেসেজ করে একটা বলো, তাহলে দেখো যদি শোনো তাহলে কিন্তু অনেকটা কাজে লাগবে। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। শোনো, হ্যাঁ, এটা আমি পিডিএফে তোমাদেরকে এই নোটসটা দিয়ে দেবো। আমি এখানে লিখে যাচ্ছি, অনেক কিছু সমস্যা আছে তো আজকে। তো তাহলে শেপ অ্যান্ড সাইজের কথা আমি বলছিলাম যে ভারতের আকৃতি অনেকটা কিসের মতো? চতুর্ভুজের মতো দেখতে। আহ, দেখতে ত্রিভুজের মতো হলেও ভারতের আকৃতি অনেকটা হচ্ছে গিয়ে চতুর্ভুজের মতো। তাহলে এর উত্তর এবং দক্ষিণ আমি বলছিলাম, উত্তর এবং দক্ষিণে বিস্তার কত আছে? 3214 কিলোমিটার। এবং পূর্ব এবং পশ্চিম যেটা আছে, পূর্ব এবং পশ্চিম, এবং পশ্চিমে বিস্তার, পূর্ব এবং পশ্চিমে বিস্তার কত আছে? পূর্ব এবং পশ্চিমে এর বিস্তার হচ্ছে গিয়ে ২৯৩৩ কিলোমিটার। আর এখানে লেখা হয়নি যেটা, সেটা হচ্ছে গিয়ে এর ক্ষেত্রফলটা, টোটাল যে ক্ষেত্রফলটা কত ছিল? এর ক্ষেত্রফল ছিল ৩২ ৮৭ ২83 স্কোয়ার কিলোমিটার। যদি পার্সেন্টেজ করি, তাহলে পার্সেন্টেজের দিক দিয়ে আমি এটা পাবো 2.4%। ঠিক আছে? এবং এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের দিক দিয়ে ভারতের যে স্থান, সেই ভারতের স্থান হচ্ছে গিয়ে সপ্তম। কত? সপ্তম স্থান। তাহলে প্রথমে কে কে আছে? এগুলো অনেক সময় সিকোয়েন্সে দিয়ে দেয়। আয়তনের বিচারে প্রথমেই থাকবে রাশিয়া, তারপরে কি থাকবে? তারপরে থাকবে কানাডা, তারপরে থাকবে কি তোমার চীন, তারপরে থাকবে হচ্ছে গিয়ে আমেরিকা, তারপরে থাকবে হচ্ছে ব্রাজিল, এরপরে থাকবে হচ্ছে কি, কটা হলো? ব্রাজিল এবং অস্ট্রেলিয়া, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, হ্যাঁ, এ হচ্ছে অস্ট্রেলিয়া, অ্যান্ড দেন হচ্ছে ইন্ডিয়া, ভারত। তাহলে ভারতের স্থান কত? ভারতের স্থান আয়তনের দিক দিয়ে হচ্ছে গিয়ে তোমার সপ্তম স্থানে কিন্তু ভারত রয়েছে। হয়েছে? এইবারে দেখো, এগুলো শেপ অ্যান্ড সাইজে গেল। এরপর হচ্ছে গিয়ে কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি যে কর্কটক্রান্তি রেখা আছে, বা ট্রপিক অফ যে ক্যান্সার আছে, সেই ট্রপিক অফ ক্যান্সার ভারতকে দুটো গোলার্ধে কিন্তু ভাগ করেছে। ঠিক আছে? ঠিক দেখবে, আমরা যদি ম্যাপে একটু দেখি, তাহলে ম্যাপটা ম্যাপে যদি দেখি, ঠিক এরকম জায়গা দিয়ে, ঠিক হচ্ছে কি তোমার এরকম জায়গা দিয়ে তোমার চলে গেছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা আমরা কি জানি? যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতকে দুটো ক্লাইমেটিক জোনে ভাগ করেছে। তাই জন্য দেখবে, এই যে কর্কটক্রান্তি রেখার উপরে যে সমস্ত রাজ্যগুলো আছে বা স্টেটগুলো আছে বা যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে কি হয়? সেখানে নাতিশীতোষ্ণ মণ্ডলের মতো ওয়েদার পাওয়া যায়। এই জন্য তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, যদি তুমি দিনাজপুর যাও, কি জলপাইগুড়ি যাও বা শিলিগুড়ি যাও, এই সমস্ত জায়গাগুলো দেখবে, এই সমস্ত জায়গাগুলো কি, এই সমস্ত জায়গাগুলো তুলনামূলকভাবে আমাদের যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে, সেই সমস্ত জেলাগুলির থেকে কি সমভাবাপন্ন, মানে না গরম না উষ্ণ। আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু কলকাতার ভ্যাপসা গরম কিন্তু সহ্য করতে পারে না, দেখবে। ঠিক আছে? তার মানে এই যে কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখা ভারতকে দুটো জলবায়ু অঞ্চলে ভাগ করেছে। নিচের দিকে কি? কর্কটক্রান্তি রেখার নিচের দিকে আছে গিয়ে তোমার উষ্ণমণ্ডল, এবং এর উত্তরে আছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তাই জন্যে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এগুলো কি গরমের সময় দেখবে, যখন উত্তরায়ণ হয় তখন এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গরম পড়ে।
ঠিক আছে? আর এই দিকটা তো উষ্ণমণ্ডল আছেই। ঠিক আছে? কিছু, কিছু পোরশন যেমন ধরো উত্তরপ্রদেশের যদি ওয়েস্টার্ন পার্ট আমরা যদি দেখি বা দিল্লি-ফিল্লি এই সমস্ত জায়গায় দেখবে কি শীতকালে অনেক টেম্পারেচার অনেক ফল করে যায়। ঠিক আছে? এটাও ঠিক যে এগুলো হচ্ছে গিয়ে সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরে অবস্থিত বা অভ্যন্তরভাগে অবস্থিত। এটা যেমন ঠিক, এটাও ঠিক যে কর্কটক্রান্তি রেখা কি আমাদের তাপমণ্ডলে ভাগ করে, তাই তো? কর্কটক্রান্তি রেখার উপরের দিকে যদি যায় সেটা কোন অঞ্চলে পড়ে? সেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে পড়ে। কিন্তু যেহেতু পৃথিবী একটা বিশাল পৃথিবীর একটা বিশাল একটা বিস্তৃতি আছে, সেইজন্য আমাদের এই ফিলিংসটা কিন্তু সেইভাবে হয় না। ঠিক আছে? তোমরা যদি এখন মার্চ মাসের সময় যদি এ কোথাও যাও, ধরো দিল্লি গেছো কি হরিয়ানায় গেছো বা হচ্ছে গিয়ে ইউপি গেছো, এই সমস্ত জায়গাতে তুমি এখনো যদি যাও, আমাদের এখানে যদিও এখনো শীত আছে, কম, কম রাত্রিবেলার দিকে হালকা, হালকা শীত লাগে। ওখানে গেলে এখন বেশ রাত্রিবেলার দিকে ভালো রকম শীতটা তুমি পাবেন। আমাকে ঢাকা নিতেই হবে কিন্তু। এটা কেন হচ্ছে? এটা এই যে, যে কর্কটক্রান্তি রেখার উপরের দিকে আছে, এটা নাতিশীতোষ্ণ অঞ্চলে পড়ছে। এইজন্যে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে নাতিশীতোষ্ণ আ যে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে গিয়ে ৩.৫ ডিগ্রির উত্তরে অবস্থিত আছে। তাহলে আমরা বলব ৩.৫ ডিগ্রির উত্তর দিকে আমরা নাতিশীতোষ্ণ এবং দক্ষিণে আছে উষ্ণমণ্ডল। এখন তোমাদের এখান থেকে কি কোয়েশ্চেন আসে? এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে যে কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের মধ্য দিয়ে গেছে? মনে রাখবে ৮ টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। কি, কি আছে? না এই যে গুজরাট থাকবে, রাজস্থান থাকবে, সরি গুজরাট এখান দিয়ে থাকবে। রাজস্থানের এইখানটা পাবে, গুজরাট পাবে, রাজস্থান পাবে, মধ্যপ্রদেশটা পুরোটাই তোমার কভার করবে। বুঝতে পারছো তো? মধ্যপ্রদেশ পাবে, তোমার এখানে ছত্তিশগড় কিছুটা থাকবে, ছত্তিশগড় থাকবে, তারপরে হচ্ছে কি তোমার ঝাড়খণ্ড থাকবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থাকবে, তারপরে এখানে ত্রিপুরার কিছু অংশ পাবে এবং মিজোরাম দিয়ে লাস্টে বেরিয়ে যাবে। তাহলে আমরা কটা স্টেট পাচ্ছি? এখানেই হয়ে যাবে পড়া। ৮টা স্টেটের উপর দিয়ে কিন্তু কর্কট যে ক্রান্তি রেখা, সেই কর্কট ক্রান্তি রেখা ৮টা স্টেটের উপর দিয়ে গেছে। ঠিক আছে? মনে রাখবে ৮টা স্টেটের কিন্তু উপর দিয়ে গেছে। এখানে কিন্তু বিহার, আর মনে রাখবে অপশনে দেয় বিহার, পরীক্ষক যিনি কোশ্চেন করেন তিনি দেন বিহার আর হচ্ছে গিয়ে এই যে উড়িষ্যা আছে এই দুটোকে অপশনে দিয়ে দেন। কোশ্চেনে কি দেন? যে কোন রাজ্যে ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। ঠিক আছে? তাহলে মনে রাখবে এইখানের যে অঞ্চলগুলো আছে সেটা হচ্ছে গিয়ে তোমার বিহার, আমাদের আশেপাশে, আর হচ্ছে গিয়ে তোমার এখানে আছে যে আ উড়িষ্যা। ঠিক আছে? আর এখানে আছে ত্রিপুরার খানিকটা অংশ পাবে, এখানে মিজোরাম, মিজোরামের পাশ দিয়ে তোমার কিছুটা চলে গেছে। তাহলে কর্কটক্রান্তি যে রেখা, সেই কর্কটক্রান্তি রেখা ২.৫ ডিগ্রি কোন, কোন টোটাল হচ্ছে ৮ টি স্টেটের বা ৮ টি রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে? রাজ্যগুলো কি, কি আমি শর্ট ফর্ম এ এখানে লিখছি। কোন, কোন রাজ্য তোমরা সবাই জানো। ঠিক আছে? গুজরাট গেছে, তারপরে কি রাজস্থান গেছে, এমপি গেছে, তারপরে ছত্তিশগড়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে যাবে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে যাবে, তারপরে কি তোমার ত্রিপুরাতে যাবে, তারপরে হচ্ছে মিজোরামে যাবে। ঠিক আছে? তাহলে ৮ টি স্টেটের উপর দিয়ে কিন্তু ২.৫ ডিগ্রি যে রেখা, সেই ২.৫ ডিগ্রি রেখা গেছে। এটা গেল হচ্ছে গিয়ে কর্কটক্রান্তি রেখার। এখন যেভাবে আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে সেইরকমভাবে আমাদের যে প্রমাণ দ্রাঘিমা কত? ৮২ ডিগ্রি যে ৩০, ঠিক আছে? ৮২ ডিগ্রি যে ৩০ মিনিট যে রেখাটি আছে, সেই রেখাটি কতগুলি স্টেটের মধ্য দিয়ে গেছে? মনে রাখবে এটি ৫ টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। ৫ টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে। মধ্য দিয়ে অতিক্রম করেছে। কোন, কোন রাজ্য আছে? ৮২ ডিগ্রি যে ৩০ মিনিট যে রেখাটি সেটি কোন, কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? না এখানে মনে রাখবে ইউপি যাবে। ঠিক আছে? ইউপির কিছুটা পার্ট পাবে, এমপি পাবে, ছত্তিশগড় পাবে, উড়িষ্যা পাবে এবং অন্ধ্রপ্রদেশ পাবে। দেখো ৫ টা হয়েছে অন্ধ্রপ্রদেশ। কটা হয়েছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। ৫ টি রাজ্যের মধ্য দিয়ে যে প্রমাণ দ্রাঘিমা, এটি ভারতের প্রমাণ দ্রাঘিমা। কারণ এটা দিয়ে আমরা সময় নির্ণয় করি ভারতের, সমগ্র ভারতের সময় নির্ণয় করি। যেটা গ্রিনিচ যে মূল মধ্যরেখা আছে, সেই মূল মধ্যরেখার সাথে ৮২ ডিগ্রির যে ৩০ মিনিট সেটাকে আমরা কিন্তু কাউন্ট করি। এটা কটি স্টেটের মধ্য দিয়ে গেছে? এটি ৫ টি স্টেটের মধ্য দিয়ে গেছে। এখন এখানে আরো একটি জিনিস মনে রাখবে, ঠিক আছে? এই যে কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখা এবং এই প্রমাণ দ্রাঘিমা রেখা ছত্তিশগড়ের একটি জায়গাতে এরা পরস্পরকে ক্রস করেছে। তার মানে ইন্টারসেক্ট করেছে, মানে ছেদ করেছে। সেই জায়গাটা কোথায়? যে জায়গাটাতে ছেদ করেছে সেই জায়গাটার নাম অনেক সময় পরীক্ষক জানতে চান বা পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সেটা মনে রাখবে কর্কটক্রান্তি রেখা, এটা আমি লিখে দিচ্ছি ২৩.৫ ডিগ্রি এবং হচ্ছে গিয়ে তোমার ৮২ ডিগ্রি যে রেখাটি আছে, এটা হচ্ছে গিয়ে তোমার আ ছত্তিশগড়ের ছত্তিশগড়ের কোরিয়া বলে একটা জায়গা আছে, ঠিক আছে? কোরিয়াতে এরা পরস্পরকে
ছেদ করে, কোরিয়াতে ছেদ করেছে। কোরিয়া মানে এই নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এসব আর নয়, কিন্তু ছেদ করেছে। হয়েছে? তাহলে দেখো কি হলো এখানে? এখানে আমরা পেলাম 23.5° এবং 82.5° যে রেখা, সেই 23.5 এবং 82.5° রেখা হচ্ছে গিয়ে ভারতের যে ছত্তিশগড় আছে, সেই ছত্তিশগড়ের তোমার হচ্ছে গিয়ে কোরিয়াতে পরস্পরকে ছেদ করেছে। হয়েছে? এইগুলো গেল হচ্ছে গিয়ে কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন। এইবারে আমরা চলে আসবো ভারতের যে সীমানা, ঠিক আছে? ভারতের যে সীমানা আছে, সেই সীমানাতে আমরা কিন্তু চলে আসবো। আচ্ছা, সীমানাগুলো আমরা পরের ক্লাসে একদিন ভালো করে আলোচনা করব, কারণ একটু তোমার ছবিটাও একটু ভালো হতে হবে, ঠিক আছে? ডায়াগ্রামের সাহায্যে সেগুলো দেখাবো যে কোন কান্ট্রির সাথে ভারত কত পার্সেন্টেজ শেয়ার করছে বা কত কিলোমিটার শেয়ার করছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ভালো করে দেখাবো, ঠিক আছে? এখন দেখো সীমানা, দেখো আমরা যে সীমানাটা দেখি, তাহলে হচ্ছে ভারতের যদি আমরা স্থলভাগের মোট সীমা দেখি, স্থলভাগের সীমানার মোট যদি দৈর্ঘ্য দেখি, সীমানার মোট দৈর্ঘ্য যদি আমরা দেখি, সীমানার মোট দৈর্ঘ্য যদি আমরা দেখি, তাহলে টোটাল আমরা কত পাবো? না স্যার, এটা পাবো হচ্ছে কি তোমার 15,200 কিলোমিটার, মনে রাখবে। মানে ভূমি সীমান্ত, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় স্থলভাগের সীমানার যেটা মোট দৈর্ঘ্য, সেটা হচ্ছে স্থলভাগের মোট ভূমি সীমান্ত কত? ভূমি সীমান্ত হচ্ছে কি 15,200 কিলোমিটার। এটার সাথে সাথে আমরা চলে আসবো যে ভারতের সাইডে যে উপকূল রেখা আছে, কোস্ট লাইন আছে, সেই কোস্ট লাইনের দৈর্ঘ্য কত? দেখো, উপকূল রেখা ইনক্লুডিং এখানে কিন্তু সমস্তটা, ইনক্লুডিং যে সমস্ত আইল্যান্ডগুলো আছে সেই আইল্যান্ডগুলোকে ধরে, ঠিক আছে? উপকূল রেখার মোট দৈর্ঘ্য যদি আমরা দেখি, মোট দৈর্ঘ্য যদি আমরা দেখি, তাহলে কত হবে? না 7,516.6 কিলোমিটার, ঠিক আছে? এটা উপকূল রেখার মোট দৈর্ঘ্য। এখন যদি আমরা ভারতীয় মূল ভূখণ্ড ধরি, ভারতীয় মূল ভূখণ্ড যদি, এগুলোই কিন্তু কোশ্চেন, ফ্র্যাকশন কোশ্চেন এগুলোই, ভারতীয় মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য, তাহলে উপকূলের দৈর্ঘ্য আমরা কি পাবো এখানে? উপকূলের দৈর্ঘ্য আমরা পাবো হচ্ছে কি তোমার, বা উপকূলের দৈর্ঘ্য আমরা পাবো 6100 কিলোমিটার। কিছু বাদ গেছে, ঠিক আছে? তাহলে এখানে যখন আমরা উপকূল রেখার মোট দৈর্ঘ্য আমরা যখন পড়ছি, তখন নিশ্চয়ই এখানে জানতে হবে যে কোন কোন রাজ্যের পাশ দিয়ে তোমার, বা কোন কোন রাজ্য উপকূল রেখার উপকূল রেখার সাইডে পড়ছে, বা কোন কোন রাজ্যগুলো ইনক্লুড হয়েছে উপকূল রেখাতে। এটাও কিন্তু এবারের যে 11-12 যে কোশ্চেন ছিল, সেই 11-12 মাদ্রাসা সার্ভিস যে কোশ্চেন সেখানে দিয়েছিল, এবং সেখানে কি দিয়েছিল দেখো, সেখানে 5টা রাজ্যের নাম দিয়ে দিয়েছিল, এবং 5টা রাজ্যের নাম দিয়ে বলেছিল যে এগুলোকে যাই হোক অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার সাজাও, কিছু একটা ছিল হয়তো অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে। তার মানে তোমাকে 5টা কি 4টে রাজ্যের কমপক্ষে জানতেই হবে যে পরপর সিকোয়েন্সটা কে কে আছে, কোন কোন রাজ্যগুলো আছে। আমরা পড়ি কি রকম ভাবে যে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখা দেখা যায়, গুজরাট পড়ি। কোন রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখা আছে, সেটা কি পড়ি? সেটা হচ্ছে গুজরাট পড়ি। এইভাবে তো আমরা পড়ি, ঠিক আছে? কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু বদলাচ্ছে, কোশ্চেন প্যাটার্ন যেভাবে বদলাচ্ছে সেই মতো কিন্তু তোমাদেরকে রেডি হতে হবে। একটা জানলে হবে না, 4-5টা কিন্তু জানতে হবে, ঠিক আছে? তাহলে উপকূল রেখার দৈর্ঘ্য যদি আমি প্রত্যেকটা রাজ্যগুলোকে সাজাই, মানে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী, তাহলে কি হবে? তাহলে দেখো, এখানে ভারতের উপকূল রেখাগুলোকে যদি আমি সাজাই, উপকূল রেখাগুলিকে যদি আমি কি হিসাবে সাজাই? বড় থেকে ছোট, মানে লেন্থ অনুযায়ী প্রথমে বড়, তারপর আস্তে আস্তে ছোট যাবে। তাহলে প্রথমেই থাকবে কি, 1 নম্বরে থাকবে গুজরাট, সেকেন্ডে কি থাকবে? সেকেন্ডে থাকবে হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তৃতীয়তে কে থাকবে? তৃতীয়তে থাকবে তামিলনাড়ু। চতুর্থতে কে থাকবে? চতুর্থতে থাকবে মহারাষ্ট্র। এই সিকোয়েন্সটা মনে রাখবে। মহারাষ্ট্র, আমি আর লেন্থ গুলো বলছি না, এগুলো লেন্থ আছে, ঠিক আছে? কেউ যদি চাও লেন্থ গুলো আমি পরে পাঠিয়ে দেবো। কেরালা 5 নম্বরে। 6 থাকবে হচ্ছে উড়িষ্যা। 7 থাকবে হচ্ছে গিয়ে
তোমার সাথে ওয়েস্ট বেঙ্গল থাকবে না, সাথে থাকবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কর্ণাটক, তারপরে থাকবে হচ্ছে গিয়ে গোয়া, 9 থাকবে দমন ও দিউ, এবং 10-এ থাকবে পুদুচেরি, এবং 11-তে থাকবে ওয়েস্ট বেঙ্গল। তাহলে সিকোয়েন্সটা দেখো, প্রথম 5টা মনে রাখলেই হবে, যে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা এবং কর্ণাটক, এই কটা মনে রাখবে। যে উপকূল রেখার যে ক্রমটি আছে সেই ক্রমটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। একটা পড়লে হবে না যে গুজরাট একটা পড়ে নি, একটা অন্ধ্রপ্রদেশ সেকেন্ড পজিশনে আছে এরকমটা পড়ে নি, এখন এরকমটা পড়লে চলবে না, এখন বুদ্ধি করে পড়তে হবে। 5 থেকে 6টা এরকম নাম পরপর তোমাকে সিকোয়েন্সে কিন্তু মনে রাখতে হবে, তা না হলে কিন্তু পারবে না পরীক্ষাতে। এখন যে কোশ্চেনের ট্রেন্ড হয়েছে এরপরে যদি পড়ো তাহলে পড়বে, এরপরে আসবে কি, এরপরে আসবে হচ্ছে গিয়ে তোমার আন্দামান ও নিকোবর, এবং লাস্টে কে থাকবে, লাস্টে থাকবে হচ্ছে লাক্ষদ্বীপ। ঠিক আছে, লাস্টে কে থাকবে, লাক্ষাদ্বীপ। এখান থেকে প্রচুর কোশ্চেন হয়, ভারতের ভূগোল এমন একটা জায়গা, প্রচুর কোশ্চেন কিন্তু করা যায়। ঠিক আছে তাহলে দেখো, এটা হচ্ছে উপকূল রেখা। এখন যখন উপকূল পড়ছি আমরা আরো একটি জিনিস এখান থেকে জেনে নিই। ঠিক আছে আমাদের ছবি একটু দেখে নেবো, এখানে যে ছবিটা আছে, এখানে ছবিটা দেখো, এই যে এখন আমাদের এদিকে আছে বঙ্গোপসাগর, এদিকে আছে আরব সাগর। ঠিক আছে, এখন এই সাগরের কিন্তু টোটাল যে সাগরটা, এই সাগরটা কিন্তু টোটাল ভারতের অংশ না, নয় কিন্তু। ঠিক আছে, এটা বিভিন্ন বিভিন্ন যেমন তোমার হচ্ছে কি উপকূল থেকে আর কি, আমাদের যে ভূখণ্ডের যে উপকূল আছে বা উপকূল রেখা আছে বা স্থলভাগের যে মেন ল্যান্ড আছে, সেই ল্যান্ড থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কিন্তু আমার সমুদ্রটা কিন্তু আমাদের, যে পুরো বঙ্গোপসাগরটাই আমাদের কি পুরো আরব সাগরটা আমাদের এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট জোনে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, কখনো 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, এটা আমরা যখন সমুদ্রের ডিস্টেন্স বোঝাই তখন আমরা জানি যে নটিক্যাল মাইল ইউজ করি না, 1 নটিক্যাল মাইলস মানে 1.85200 কিলোমিটার, এরকম এটা কিছু আছে। তাহলে দেখো টেরিটোরিয়াল আমাদের, সরি, যে সমুদ্রটা আছে সেই সমুদ্রের সব অংশটা কিন্তু আমাদের নয়, ভারতের নয় কিন্তু। ভারত কিছু জায়গাতে ভারত মাছ ধরতে পারে, কিছু জায়গাতে ভারত তোমার গবেষণা করতে পারে, তারপর হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র, সেটা সবারই কিন্তু অধিকার আছে। ঠিক আছে, সেখানে তাদের শিপ আনতে পারে। কিছু জায়গাতে কি করে, কিছু জায়গা হচ্ছে কি তোমার নিজস্ব, তাহলে আমরা নিজস্ব কোনটাকে বলবো, বা আমাদের নিজস্ব সমুদ্র কোনটাকে বলবো, না নিজস্ব সমুদ্র বা একদম টোটালি ভারতের যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে কি ভারতের যে উপকূল রেখা আছে, এই উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, কত বলছি, 12 নটিক্যাল মাইল পর্যন্ত যে জোনটা আছে সেটা হচ্ছে একবারেই নিজস্ব জোন। ঠিক আছে, এখানে যে যা খুশি করতে পারে এমনটা নয়, কিন্তু তুমি ওখানে মাছ ধরতে পারো, তুমি ওখানে বেড়াতে পারো, তুমি ওখানে ভ্রমণ করতে পারো। এই জোনটা কত বলছি, উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইল, কত, উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত তুমি কি করতে পারো, তুমি যা খুশি তাই কিন্তু করতে পারো। যা খুশি তাই মানে যা খুশি তাই নয়, কিন্তু আমি তোমাদেরকে অ্যাজ ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। এটা গেল, এটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে টেরিটোরিয়াল সি। তাহলে এটাকে কি বলছে, 12 নটিক্যাল, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে যে 12 নটিক্যাল মাইল বা টেরিটোরিয়াল সি এর এক্সটেনশন কত, কত নটিক্যাল মাইল হলো 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, 12 নটিক্যাল মাইল হচ্ছে গিয়ে তোমার কি, এটা হচ্ছে গিয়ে তোমার টেরিটোরিয়াল সি। এরপরে মেনল্যান্ড থেকে টোটাল যদি আমরা 24 নটিক্যাল মাইল মানে আরো ডবল যদি চলে আসি, তাহলে এটা কিন্তু চলে আসবে আমাদের যে বর্ডার, আন্তর্জাতিক যে বর্ডার, জলভাগের যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু চলে আসবো। এখানে যদি কোনো শ্রীলঙ্কার লোক যদি চলে আসে, কোনো বাংলাদেশের লোক যদি এখানে কিন্তু চলে আসে, তাহলে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে। বুঝতে পারছো তো, মানে 24 নটিক্যাল মাইল উপকূল থেকে 24 নটিক্যাল মাইল এদিকে, এবং এদিকে এবং এদিকে। এবার শ্রীলঙ্কার সাথে কিন্তু সম্পর্কটা একটু অন্যরকম আছে, শ্রীলঙ্কার সাথে তো এটা 24 নটিক্যাল মাইল হবে না, ওটাকে ইনক্লুড করা হয়েছে। এইবারে দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে কি পেলাম, এখানে সার্টেন একটা জায়গা পর্যন্ত আমরা পেলাম 12 নটিক্যাল মাইল, টোটাল যদি আমরা ধরি 12 নটিক্যাল মাইল আছে। কিভাবে পাবো দেখো, এইভাবে যদি আমরা ছবিটা করি, যা হোক এইভাবে করলাম, দেখো
এই যে উপকূল রেখা, এই উপকূল রেখা থেকে ১২ নটিক্যাল যদি আমরা মাইল ডট, ডট করে দেই, আমরা ২ সাইডে করে নিই ১২ নটিক্যাল মাইল। এই যে জোনটা, এই যে জোনটা এখানে তুমি যা খুশি তাই করতে পারো। এটা কত? এটা ১ নাম্বার জোন। আমি এখানে লিখছি ১ নাম্বার জোন সমান হচ্ছে গিয়ে টেরিটোরিয়াল যে সী আছে, মানে তোমার হচ্ছে বাংলাতে বলা হয় টেরিটোরিয়ালের পার্শ্ববর্তী সমুদ্র, যেটা বলা হয় পার্শ্ববর্তী সমুদ্র, সেটাকে টেরিটোরিয়াল সী বলা হয়। এটা কি বলা হচ্ছে? টেরিটোরিয়াল সী, RIAL টেরিটোরিয়াল সী। এটা কত? এটা হচ্ছে ১২ নটিক্যাল মাইল। কত? ১২ নটিক্যাল মাইল। টেরিটোরিয়াল সী কত? না ১২ নটিক্যাল মাইল। হয়েছে? এরপরে আবার উপকূল থেকে এটা বোথ সাইডেই কিন্তু হবে। এদিকেও হবে, এদিকেও হবে। এইবারে হচ্ছে কি উপকূল থেকে যদি আমরা ২৪ নটিক্যাল মাইল দূরে চলে যাই, ২৪ নটিক্যাল মাইল দূরে চলে যাই, তাহলে আমরা কি জোন পাবো? তাহলে আমরা একটা জোন 2 পাচ্ছি। এখান থেকে এই জোন পর্যন্ত, বা এখান থেকে এই জোন ১২ নটিক্যাল মাইল, মানে টেরিটোরিয়াল সী আছে, সেই টেরিটোরিয়াল সী এর লাস্ট মার্জিন থেকে আমরা যদি আরো ১২ নটিক্যাল মাইল দূরে চলে যাই, তাহলে আমরা আরো একটি পার্ট পাচ্ছি। ঠিক আছে? সেটাই কি বলা হয়? না, সেটাকে বলা হয় কন্টিজিয়াস জোন। কন্টিজিয়াস জোন বলা হয় এই জোনটাকে। কি বলা হচ্ছে? কন্টি কন্টিজিয়াস জোন। কত? ২৪ নটিক্যাল মাইল ফ্রম হচ্ছে গিয়ে কোস্ট লাইন বা হচ্ছে গিয়ে মেনল্যান্ড। ঠিক আছে? এইবারে দেখো এটা ২৪ নটিক্যাল মাইল। এখানে তুমি কি করতে পারো? এটা হচ্ছে গিয়ে ভারতের যে জলভাগের শেষ সীমা। যদি কোনো ধরো কেউ আসছে বাংলাদেশ থেকে, কেউ জলপথে এদিকে ঢুকতে চায়, ঠিক আছে? তখন কিন্তু তাকে এখানে আটকাবে। এখানে ইমিগ্রেশন দপ্তরের যে সমস্ত জাহাজ বা ভারতীয় সেনাবাহিনী, তারা কিন্তু এখানে রেগুলার কোস্ট গার্ড যারা আছেন, তারা কিন্তু রেগুলার এগুলোতে তোমার ঘোরাফেরা করেন আরকি। কেউ যদি বাইরে থেকে আসেন, যদি ঠিকঠাক আইডি কার্ড দেখাতে না পারেন, তখন তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়। এই পর্যন্ত আমরা বলতে পারি ভারতের সাংবিধানিক যে জোন, আমরা বলতে পারি ভারতের যে সাংবিধানিক জোন, সেই সাংবিধানিক জোন হচ্ছে মেনল্যান্ড থেকে হচ্ছে গিয়ে ২৪ নটিক্যাল যে মাইল, সেই ২৪ নটিক্যাল মাইল অবধি। হয়েছে? এরপরে হচ্ছে গিয়ে আরেকটি জোন আছে, সেটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তোমরা এটা সবাই জানো। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তাই তো? এই জোনটা তোমরা সবাই জানো। এটা কি? না, এটা সমুদ্র থেকে মেনল্যান্ড থেকে আরও হচ্ছে গিয়ে ৩০০ নটিক্যাল মাইল দূরে আছে। কত? আরও তোমার ৩০০ নটিক্যাল মাইল দূরে আছে এই যে জোনটা। এটা কত? এটা হচ্ছে ৩০০ নটিক্যাল মাইল। ৩০০ নটিক্যাল মাইল। এটা জোনটা কি? না, এখানে ভারত বিভিন্ন হচ্ছে গিয়ে গবেষণামূলক যে সমস্ত কাজ কারবারগুলো আছে, বা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে, বা রিসার্চের কাজ কিছু ভারত কিন্তু এখানে করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো তো? এই যে জোনটা, এটার মধ্যে কিন্তু রিসার্চ করতে পারে। আর যা হচ্ছে তোমার হচ্ছে কি, তোমার এই ২৪ নটিক্যাল মাইলের মধ্যে কিন্তু ভারতের যে সাংবিধানিক জোন, সেই সাংবিধানিক জোন কিন্তু রয়েছে। তাহলে আমরা পেলাম যে সামুদ্রিক যে সীমানা, সেই সামুদ্রিক সীমানাটা আমরা ৩ টে ভাগে পেলাম। একটা হচ্ছে টেরিটোরিয়াল সী, একটা কন্টিজিয়াস জোন, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা হচ্ছে গিয়ে ৩০০ নটিক্যাল মাইল ফ্রম হচ্ছে গিয়ে, এখানে ফ্রম লিখে দিচ্ছি, প্রত্যেকটাই কিন্তু ফ্রম মেনল্যান্ড। ফ্রম মেনল্যান্ড। হয়েছে? এখন আমরা চলে যাব যে স্টেটগুলো আছে, সেই স্টেটগুলোতে। বর্তমানে ভারতের কটি স্টেট আছে? জানো কটা স্টেট আছে বর্তমান ভারতের? যদি রাজ্যের সংখ্যা হয় ২৮ টি রাজ্য, অ্যাট প্রেজেন্ট ২৮ টি রাজ্য, এবং ৮ টি অঙ্গরাজ্য। কটি? ৮ টি অঙ্গরাজ্য। আর এখানে তোমাদের কাজ হবে এই যে প্রত্যেকটি রাজ্য আছে এবং যে অঙ্গরাজ্যগুলি আছে, সেই রাজ্য এবং অঙ্গরাজ্যগুলির যে ক্যাপিটাল সিটিগুলো আছে বা ক্যাপিটাল যেগুলো আছে, সেগুলো কিন্তু থরলি মুখস্থ করা। এগুলো অনেক সময় বেসিক আমরা ভুল করে দিই, আমরা এগুলো পড়ি না। ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ করবে, যে সমস্ত ২৮ টি রাজ্য আছে এবং ৮ টি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিন্তু তাদের যে ক্যাপিটালগুলি, সেই ক্যাপিটালগুলি পড়বে। আর এখানে আরেকটা জিনিস বলে দিই যে আয়তনের দিক দিয়ে তোমরা সবাই জানো রাজস্থান প্রথম, মধ্যপ্রদেশ। আয়তনের দিক দিয়ে যে রাজ্যগুলি আছে, প্রথমে কে থাকবে? প্রথমে থাকবে রাজস্থান। আমরা ভূপ্রকৃতিতে যাবো এরপরে। প্রথমে থাকবে রাজস্থান, তারপরে কি থাকবে? তারপরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দেন মহারাষ্ট্র, দেন অন্ধ্রপ্রদেশ। আর সবথেকে ছোট যে স্টেট কোনটি? অন্ধ্রপ্রদেশ। এটা হচ্ছে সবথেকে বড় রাজস্থান, সবথেকে ছোট হবে গোয়া। গোয়া সবথেকে ছোট স্টেট। হুম।
আচ্ছা, আরো একটি কথা তোমাদেরকে এখানে বলে দিই। সেটি হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা লিখি। তোমরা ইউনিয়ন টেরিটরি পুদুচেরির নিশ্চয়ই নাম শুনেছো। ঠিক আছে? পুদুচেরির নাম নিশ্চয়ই শুনেছো কি? পুদুচেরি। এটা কোথায় আছে? এটা তামিলনাড়ুতে আছে। এখন কেন্দ্র সরকার, যেহেতু আমাদের ইন্ডিয়া হচ্ছে কোয়াসি ফেডারেল স্টেট, ইউনিয়ন টেরিটরি বানানোর কিন্তু যে তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হয়েছে? এটা অনেক কিছু কারণের জন্য তৈরি করা হয়েছে। যেহেতু আমাদের ইন্ডিয়া একটা কোয়াসি ফেডারেল স্টেট, মানে কিছু পাওয়ার সেন্ট্রালের হাতে থাকে, কিছু পাওয়ার হচ্ছে গিয়ে স্টেটের হাতে থাকে, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারটা থাকে সেন্ট্রালের হাতে। এবারে রাজ্যগুলিতে, প্রত্যেকটি রাজ্যতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো সেইভাবে তদারকি করা সম্ভব নয়। এইবারে দেখবে ভারত সরকার কি করেছে, বেশ কিছু কিছু জায়গায়, যদি পূর্ব দিকের কথা বলো, ঠিক আছে, আমাদের পুদুচেরি পড়বে, তারপরে যদি পশ্চিমের দিকে যাও দমন-দিউ পড়বে, আরও পশ্চিমের উপর দিকে গুজরাটের ওখানে যাও, তাহলে ওখানেও তোমার হচ্ছে গিয়ে ইউনিয়ন টেরিটরি আছে। আবার যদি দক্ষিণের দিকে যাও সেখানেও কিন্তু আছে। এই যে ইউনিয়ন টেরিটরিগুলো কি, এগুলো স্বশাসিত কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে পুরোপুরি টোটাল কেন্দ্রের হাত থেকে। ঠিক আছে? এগুলো কেন করা হয়েছে না, ভারতের নিজস্ব সুরক্ষার তাগিদে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো করা হয়েছে। তাহলে এরকমই একটি ইউনিয়ন টেরিটরি হচ্ছে কি, পুদুচেরি। দেখো পুদুচেরি কিন্তু, এখানে একটা মজার ব্যাপার আছে, পুদুচেরি কিন্তু একটি স্টেটে নেই। পুদুচেরি মেন যে পুদুচেরি সেটি কোথায় আছে? সেটি হচ্ছে গিয়ে তোমার তামিলনাড়ুতে আছে। এই পুদুচেরির কি আছে? পুদুচেরির ৩ টে অংশ আছে। কটি? ৩ টি অংশ বা ৩ টি অঞ্চল আছে, বা ৩ টি স্টেট আছে। কটি? ৩ টি অংশ কার? এই পুদুচেরির। পুদুচেরির ৩ টি অংশ আছে। ৩ টি অংশ কি, কি আছে? বা কোথায় আছে? প্রথমত মনে রাখবে, প্রথমত একটি অংশ আছে, এর নাম হচ্ছে গিয়ে মাহে। মাহে কোথায় আছে? ঠিক আছে? মাহে কোথায় আছে? তোমরা সবাই জানো মাহে কোথায়? কেরালাতে আছে। কেরালাতে আছে। ২ এ কি আছে? ২ এ আছে ইয়া নাম, নাম বলে একটি স্টেট আছে, সেটি হচ্ছে কোথায়? সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এপি মানে অরুণাচল প্রদেশ নয়, এপি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? এবং ৩ নাম্বার কি আছে? ৩ নাম্বার আছে করাইকাল বলে একটি জায়গা বা স্টেট, কার? পুদুচেরি। সেটি কোথায় আছে? সেটি আছে তামিলনাড়ুতে। তাহলে দেখো, পুদুচেরি যে ইউনিয়ন টেরিটরিটি, সেই ইউনিয়ন টেরিটরির ৩ টি অংশ আছে কোথায়? একটি মাহে, একটি হচ্ছে ইয়ানাম, একটি হচ্ছে করাইকাল। এই ৩ টি। ঠিক আছে? এই ৩ টি নিয়েই কিন্তু যে পুদুচেরি, সেই পুদুচেরি ইউনিয়ন টেরিটরিটি গঠিত হয়েছে, এবং এর মেন ল্যান্ড কোথায় আছে বা মেন সদর দপ্তর কোথায় আছে? সেটি হচ্ছে কি তোমার তামিলনাড়ুতে আছে। হয়েছে? তাহলে এগুলি গেল হচ্ছে গিয়ে তোমার আ বেসিক ইনফরমেশন বা জেনারেল ইনফরমেশন অফ হচ্ছে গিয়ে বা আমরা বলতে পারি জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া। এইবারে দেখো আমরা জাস্ট শুরু করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ফিজিওগ্রাফিক যে ডিভিশন আছে, ঠিক আছে, ভারতের যে ফিজিওগ্রাফিক ডিভিশন, সেই ফিজিওগ্রাফিক ডিভিশন আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা ভারতের যে ফিজিওগ্রাফিক রিজিয়ন আছে, সেই রিজিয়নগুলোকে আমরা প্রধান যে ভূমিভাগ বা ভূমির যে বৈচিত্র্য, সেটা হিসাবে আমরা কি বলতে পারি, যে ভারতের কোথায় পাহাড় আছে, কোথায় মালভূমি আছে, বা হচ্ছে কোথায় পর্বত শ্রেণী আছে, বা কোথাও সমভূমি আছে। পরীক্ষাতে কোশ্চেনে দেয়, এখানে পার্সেন্টেজগুলো কিন্তু কোশ্চেনে দেয়। আমি ফিজিওগ্রাফিক ডিভিশনে যাওয়ার আগে আরো একটি কথা বলে রাখি। এখানে যে তোমার হচ্ছে কি সীমানাগুলো যেগুলো আছে, যেমন ম্যাকমোহন লাইন, বা হচ্ছে গিয়ে তোমার ডুরান্ড লাইন, বা হচ্ছে গিয়ে তোমার রেডক্লিফ লাইন, বা স্যার ক্রিক রো, এগুলো আমরা নেক্সট, বা এই ফিজিওগ্রাফিক ডিভিশনটা পড়ানো হলে সেগুলো আমরা আলোচনা করব আলাদা করে। যেমন ধরো ফিজিওগ্রাফিক ডিভিশনে আমি যখন পুরোপুরি হিমালয় যখন পড়াবো, তখন ওখানে আলাদা করে কিন্তু যে গিরিপথগুলো আছে সেগুলো আলাদা সেশনে হবে। গিরিপথ যেগুলো আছে, পাসেস যেগুলো আছে, লেকস যেগুলো আছে, সেগুলো কিন্তু আলাদা সেশনে হবে। একসাথে কিন্তু গুলিয়ে যাবে। ঠিক আছে? ওগুলো আমরা আলাদা করে পড়বো। যত পাসেস আছে, যত লেকস আছে। ঠিক আছে? তাহলে যে সীমান্তগুলো আছে, সেই সীমান্তগুলো আমরা যখন ফিজিওগ্রাফিক ডিভিশনে এবার লাস্টে গিয়ে পড়বো। ঠিক আছে? যখন আমরা পুরোপুরি একদম টোটালটা পড়ে নেবো ফিজিওগ্রাফিক ডিভিশনে, তারপরে যে সীমান্তগুলো আছে বা সীমানাগুলো আছে, সেগুলো ডায়াগ্রামে আমরা দেখব। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে ভারতের ভূপ্রকৃতি, ভারতের
ভূপ্রকৃতি। ভারতে কি কি ভূমিরূপ দেখা যায়? না স্যার, প্রথমেই দেখা যায় কি মালভূমি, আমরা জানি মালভূমি দেখা যায়। তারপরে কি দেখা যায়? তারপরে দেখা যায় পর্বত দেখা যায়। পর্বত শ্রেণী দেখা যায়। তারপরে কি দেখা যায়? তারপরে সমভূমি দেখা যায়। আর কি দেখা যায়? না পাহাড় দেখা যায়। আরো একটি ভূমিরূপ দেখা যায়, সেটি কি দেখা যায়? সেটা হচ্ছে গিয়ে তোমার মানে প্লেন দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে তোমার মরুভূমি, কিন্তু সেটি আমরা সমভূমির মধ্যেই ইনক্লুড করব। ঠিক আছে? এখন এই যে টোটাল যে মেন ফিচার্স গুলো পেলাম, মালভূমি পেলাম, পর্বত পেলাম, সমভূমি পেলাম, পাহাড় পেলাম, এইগুলির পার্সেন্টেজ কিন্তু পরীক্ষাতে আসে। যে কত পার্সেন্ট তোমার হচ্ছে গিয়ে মালভূমি রয়েছে বা কত পার্সেন্ট হচ্ছে গিয়ে তোমার পর্বত শ্রেণী রয়েছে এগুলো। তাহলে দেখো প্রথমেই মালভূমি যদি আমরা দেখি, তাহলে মালভূমি কত রয়েছে? মালভূমি মনে রাখবে 28%, অ্যাপ্রক্স, কিন্তু আমি ফ্র্যাকশনগুলো কিন্তু বসাচ্ছি না। 28% রয়েছে মালভূমি রয়েছে। ঠিক আছে? পর্বত শ্রেণী কত রয়েছে? 11% রয়েছে তোমার হচ্ছে পর্বত শ্রেণী। সমভূমি কত? 43% হচ্ছে সমভূমি রয়েছে। পাহাড় কত রয়েছে? না পাহাড় হচ্ছে 18% বা 17%, কোনো বয়ে 17%ও থাকে। নো প্রবলেম, দুটোই ঠিক। তাহলে এগুলো হচ্ছে কি তোমার ভারতের প্রধান যে ভূপ্রকৃতি। ঠিক আছে? ভূপ্রকৃতির ভাগ তাহলে মালভূমি দেখতে পাই, সমভূমি দেখতে পাই, পাহাড় দেখতে পাই। এখন আমরা যদি ক্লাসিফিকেশন করি ভারতের যে ভূপ্রকৃতিক যে শ্রেণীবিভাগটা টোটাল, ঠিক আছে, আমরা কটা পাবো? অ্যাকর্ডিং টু এনসিইআরটি যদি আমরা ধরি, তাহলে সেখানে পাবো আমরা 5 থেকে 6টা পাবো। 5 থেকে 6টা পাবো কেন বলছি? লাস্টের দ্বীপপুঞ্জটা আলাদা করে এনসিইআরটিতে বলা আছে। তাহলে এনসিইআরটি অনুযায়ী আমরা কটা পাবো? 6টা পাবো। কি কি পাবো? না উত্তর ও উত্তর পূর্বের পর্বতসমূহ একটা। 2 এ কি পাবো? 2 এ পাবো উত্তরের বিশাল সমভূমি। 3 এ কি পাবো? উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি। 4 এ কি পাবো? 4 এ পাবো যেটা হচ্ছে কি তোমার ভারতের মরু অঞ্চল। ভারতের মরু অঞ্চল। 5 এ কি পাবো? 5 এ পাবো উপকূলীয় সমভূমি। ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ডিভিশন আছে সেটা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং একটা পার্ট। যদি কেউ ভালোভাবে পড়ে তার কিন্তু ভীষণ ভালো লাগবে। উপকূলীয় সমভূমি। এবং লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে দ্বীপপুঞ্জ সমূহ। দ্বীপপুঞ্জ সমূহ হয়েছে। দ্বীপপুঞ্জ সমূহ। তাহলে আমরা আজকে শুরু করব উত্তর এবং উত্তর পূর্বের যে পার্বত্য বা পর্বত সমূহ আছে সেটা, তার মানে হিমালয়। উত্তর এবং উত্তর পূর্বের পর্বত সমূহ। ঠিক আছে? এটা আমাদের আজকের ফার্স্ট টপিক। এটা আমরা শুরু করছি আজকে, ইন্ট্রোডাকশন পার্টে আমরা যাচ্ছি। ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু এনসিইআরটি অনুযায়ী ভারতের যে ভূপ্রাকৃতিক যে শ্রেণীবিভাগকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। এই 6টা ভাগ যে দেখলাম, এবং এগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট অর্ডারের যে ল্যান্ডফর্মগুলো আছে সেই ফার্স্ট অর্ডারের ল্যান্ডফর্ম। তাহলে আমরা প্রথমে কি আসবো? উত্তর এবং উত্তর পূর্বের পর্বত সমূহ আসবো। তাহলে প্রথমে আসবো কি? উত্তর। এইবারে দেখো মজার ব্যাপার, উত্তর এইবারে ডায়াগ্রাম করে পড়তে হবে। উত্তর ও উত্তর পূর্বের পর্বত সমূহ। তার আগে আমরা একটু নটগুলো দেখে নিই। যেমন আমরা এশিয়াতে আমরা জানি যে এশিয়া মহাদেশে আমাদের 2টি নট রয়েছে। নট মানে গ্রন্থি। কোনো একটা জায়গার থেকে যখন অনেকগুলি পর্বত শ্রেণী বেরিয়ে আসে তখন সেগুলোকে আমরা গ্রন্থি বা নট বলি। ঠিক আছে? সেরকম এশিয়াতে আমাদের 2টো নট রয়েছে। কি? এশিয়াতে 2টো গ্রন্থি রয়েছে। একটা আমরা জানি পামির গ্রন্থি, আরেকটি কি? আরেকটি হচ্ছে গিয়ে আর্মেনীয় গ্রন্থি। আর্মেনীয় গ্রন্থি। এই 2টি গ্রন্থি থেকে এশিয়ার ম্যাক্সিমাম যে পর্বত যে শ্রেণীগুলো আছে সেই পর্বত শ্রেণীগুলো কিন্তু বেরিয়ে এসছে। আমরা বিশেষ করে পামির গ্রন্থিটা দেখব। ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু সিকোয়েন্সটা দেখবে, সিকোয়েন্সটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে দেখো আমি ধরে নিলাম এটা পামির নট, পামির গ্রন্থি। তার মানে এখান থেকে পর্বত শ্রেণীগুলো সৃষ্টি হয়েছে। এটা কি? এটা পামির গ্রন্থি।
ঠিক আছে? এখান দিয়ে চীনের দিকে আমার একটি পর্বতশ্রেণী চলে যায় এইভাবে। এটির নাম কি হয়? এটির নাম হয় তিয়ানসান। কি বলছি এটির নাম? তিয়ানসান। এটি পামির নট থেকে সোজা উত্তর-পূর্ব দিকে একটি রেঞ্জ চলে গেছে, সেটি হচ্ছে গিয়ে তোমার তিয়ানসান। তার নিচে তিয়ানসান আছে, সেটা আমরা দেখাবো না। আরেকটা এখানে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে তোমার চীনের তিব্বতের দিকে বা চীন হয়ে তিব্বতের দিকে একটি গেছে বা মঙ্গোলিয়ার দিকে গেছে একটি পর্বতশ্রেণী, সেটি হচ্ছে নাম কি? কুনলুন যেটাকে বলা হয়, এটাকে বলে কুয়েনলুন। হয়েছে? এটা কি? এটা হচ্ছে কুয়েনলুন। কুয়েনলুনের ঠিক নিচেই আছে গিয়ে তোমার, এই নিচেই আছে গিয়ে তোমার কারাকোরাম। কি আছে? কারাকোরাম। ঠিক আছে, এখন দেখো এই কুয়েনলুন এবং হচ্ছে কি তোমার হিমালয়ের মাঝে আছে, আবার নিচেই মেন যে গ্রেটার হিমালয়ান যে শ্রেণী, সেই হিমালয়ান শ্রেণী চলে গেছে। তাহলে এটা কি হলো? হিমালয়। হিমালয় শ্রেণী। হিমালয় শ্রেণী। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা পেলাম এখান থেকে মেন চারটে, আরও আছে আনতিয়েনসান আছে, সেটা আমরা যাচ্ছি না। এখান থেকে মেন আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে তিয়েনসান, কুয়েনলুন, কারাকোরাম, হিমালয় শ্রেণী। ঠিক আছে? এখন এই হিমালয় শ্রেণী এবং কুয়েনলুন, ঠিক আছে? এখানে মঙ্গোলিয়া, এদিকটা মঙ্গোলিয়া চলে গেছে, এদিকে চায়না চলে গেছে। ঠিক আছে? এখন হিমালয় যে শ্রেণী এবং কুয়েনলুন শ্রেণী, এই শ্রেণীর মধ্যে একটি মালভূমি আছে, সেটা তোমরা সবাই জানো। এই মালভূমিটির নাম কি? এটা হচ্ছে তিব্বতের মালভূমি। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তিব্বতের মালভূমি কার মধ্যে আছে? না, হিমালয় এবং কুইনলুনের মাঝখানে আছে কি? হিমালয় এবং কুইনলুনের মাঝখানে আছে তিব্বতের মালভূমি। যেভাবে পূর্ব দিকে যেভাবে এর রিজ বেরিয়ে গেছে পামিরগ্রন্থি থেকে, সেইভাবে পশ্চিম দিকেও এর মেন দুটো রিজ বেরিয়েছে। একটা হচ্ছে হিন্দুকুশ, এদিকে একটা গেছে হিন্দুকুশ। ঠিক আছে? এবং একটি গেছে, এটা কি বললাম নাম? হিন্দুকুশ বা হিন্দকুশ বলা হয়। একটা জিনিস মনে রাখবে, এই হিন্দুকুশকে বলা হয় থার্ড পোল। কি বলা হচ্ছে হিন্দুকুশকে? থার্ড পোল বলা হয়। কেন থার্ড পোল বলা হয়? কারণ এখানে প্রচুর পরিমাণ বরফ রয়েছে। আমাদের পোলে কি থাকে? পোলে বরফ থাকে, আইস থাকে। সেইভাবে হিন্দুকুশে কি হয়? হিন্দুকুশে হচ্ছে গিয়ে তোমার প্রচুর পরিমাণে আইস বা বরফ রয়েছে, এই জন্য এটাকে থার্ড পোল বলা হয়। হয়েছে? এটা হিন্দুকুশ আছে, আমরা পেলাম। এই এরপরে হচ্ছে গিয়ে এই যে তোমার পামিরগন্ডি আছে, এই পামিরগন্ডি থেকে আরও একটি পর্বতশ্রেণী পাকিস্তানের দিকে চলে গেছে এইভাবে। এটির নাম কি? এটির নাম সুলেমান। এটির নাম সুলেমান পর্বতশ্রেণী। এখন এই সুলেমান এবং হিন্দুকুশের মাঝে একটি মালভূমি আছে, যেগুলোকে মিডিয়ান মাস বলা হয়। ঠিক আছে? যেগুলো টেকটনিকে আমরা আসবো, মধ্যমা ভূমি বলা হয়। সুলেমান এবং হিন্দুকুশের মাঝে আছে কি? ইরানের মালভূমি। এখানে কি আছে? ইরানের মালভূমি। এবং আরও যদি এইভাবে এদিকে আমরা এগিয়ে যাই, ঠিক আছে? খানিকটা গেলে আমরা এখানে কি পাবো? এখানে পাবো আর্মেনিয়া গ্রন্থি পাবো, আর্মেনীয় গ্রন্থি পাবো। ঠিক আছে? আর্মেনীয় গ্রন্থি এখানে পাবো। এদিকে জাগ্রোস, এলবুর্জ শ্রেণী পাবো, এগুলো আর করছি না। এখানে জাগ্রোস পাবো, এলবুর্জ পাবো। ঠিক আছে? এখানে পান্টিক পাবো, এদিকে টোরাস পাবো। ঠিক আছে? পান্টিক টোরাস এই আর্মেনীয় গ্রন্থির দুই সাইডে আছে। এখানে তোমার হচ্ছে আনাতোলিয়া মালভূমি আছে, এদিকে আর যাচ্ছি না আমরা। এটা আর্মেনীয় গ্রন্থি, এখানে জাগ্রোস, এলবুর্জ আছে, এটা আর যাচ্ছি না। আমাদের যেটুকু জানতে হবে সেটা হচ্ছে এটা। কি? আমি আরেকবার বলে দিচ্ছি এখানে। হ্যাঁ, কেউ কিছু বলো, বলো। হুম। হ্যাঁ, পাকিস্তানের ওটা পড়ছে, টোটালটাকে তোমার ইরানের মালভূমি বলছে। এবারে ইরানের মালভূমির একটা পার্ট হচ্ছে গিয়ে সেটা, বুঝতে পারছো তো? মেইনলি টোটালটা ইরানের মালভূমি। জাগ্রোস এবং এলবুরুজ আছে। ঠিক আছে? জাগ্রোস এবং এলবুরুজ আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু দেখে নেবো। তুমি যখন বললে আমি এটা দেখে নেবো। কিন্তু যতদূর সম্ভব এটা হিন্দুকুশ এবং সুলেমানের মাঝখানেই আমি দেখেছিলাম ইরানের মালভূমি। তাও আমি দেখে নেবো একবার, ঠিক আছে? এটা আমি চেক করে বলে দেবো, ঠিক আছে? গ্রুপে আমি বলে দেবো।
হুম, তাহলে দেখো এগুলো গেল হচ্ছে গিয়ে আমার যে পর্বত যে শ্রেণীগুলো, সেই পর্বত শ্রেণীগুলো। এবার আমাদের যে সিলেবাসে কোনটা আছে, এটা এইভাবে করলাম কেন? অনেক সময় সিকোয়েন্সগুলো দিয়ে দেয় যে উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তরে ক্রমটা লিখো। ঠিক আছে? এখন তাহলে আমরা পড়ছি কি উত্তর এবং উত্তর পূর্বের যে পর্বতসমূহ সেটা। তাহলে আমাদের পাঠ্য বিষয় কি? হিমালয় শ্রেণী আছে। তাহলে আমরা হিমালয় শ্রেণীকে মূলত ৩ টে মেইন পার্টে ভাগ করি। হিমালয়কে মূলত ৩ টে পার্টে ভাগ করি। ৩ টে ভাগে ভাগ করি। একটা কি? হিমালয়কে মূলত ৩ টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে তোমার মেইন হিমালয়ান যে মাউন্টেন রেঞ্জ আছে, প্রধান হিমালয়। ২ নম্বরে কি আছে? ২ নম্বরে আছে ট্রান্স বা তিব্বতীয় হিমালয়, ট্রান্স হিমালয়। এবং ৩ এ কি আছে? ৩ এ হচ্ছে গিয়ে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলটা হিমালয়ের অংশ। কিন্তু হিমালয়ের আমরা ৩ টে ভাগ করলাম। কি, কি? একটা মেইন যে প্রধান হিমালয়, একটা ট্রান্স হিমালয়, আর একটা হচ্ছে যে পূর্বাঞ্চল আছে সেই পূর্বাঞ্চল। এখন যদি আমরা এটার ক্রস সেকশন করি, ঠিক আছে? এটা আমরা পরে আসছি। আমরা যদি টোটাল একবারে ইন্ডিয়ান ওশিয়ান থেকে একবারে টুয়ার্ডস হচ্ছে গিয়ে তোমার তিয়ান সানের দিকে যদি আমরা করি, এইভাবে যদি আমরা ক্রস সেকশন করি, তাহলে ক্রস সেকশনের ছবিটি কিরকম দেখতে লাগবে আমরা একটু দেখে নেব, কারণ সিকোয়েন্সগুলো অনেক সময় পরীক্ষাতে দেয়। সিকোয়েন্সটা হবে দেখো, অন্য কালিতে আমি কালি করি। হুম, এই হয়ে গেল আমার হচ্ছে গিয়ে তোমার ভারত মহাসাগর, এই হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, এই হচ্ছে সমভূমি, এই হচ্ছে শিবালিক, এই হচ্ছে মধ্য হিমালয়, এই হচ্ছে গ্রেটার হিমালয়। ঠিক আছে? যেই গ্রেটার হিমালয় করলাম এই পর্যন্ত কি পেলাম? দেখো এখানে পেলাম কি? এখানে তোমার হচ্ছে গিয়ে ভারত মহাসাগর, উপদ্বীপীয় মালভূমি, সমভূমি, শিবালিক, মধ্য হিমালয়, গ্রেটার হিমালয়। ঠিক আছে? এবারে যেই গ্রেটার হিমালয় পেলাম, এবারে আমার তোমার যে পর্বতের যে উচ্চতাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। কিভাবে করবে দেখো, এই যে আসলাম এখান থেকে এসে এইভাবে আমরা একটা অংশ পেলাম, এইভাবে নামগুলো করণগুলো আমি পরে করছি। এটাকে বলা হচ্ছে গিয়ে জাস্কার। ঠিক আছে? জাস্কারের পরে আমরা খানিকটা তার থেকে কম উঁচুতে পাবো হচ্ছে গিয়ে লাদাখ। ঠিক আছে? লাদাখের পরে আমরা চলে আসবো, সেটা পাবো কারাকোরাম। একটু হাইটটা বেশি হবে কারাকোরামের। ঠিক আছে? এইবারে আমরা পেয়ে যাব এখানে তারিন বেসিন, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই তিয়ান সানের দিকে আস্তে আস্তে চলে যাব। তাহলে সিকোয়েন্সটা যদি আমরা এইভাবে দেখি, ঠিক আছে? এখানটা আমি একটু অন্যরকম ভাবে করে রাখলাম, কারণ আছে পরে বলছি। হয়েছে? তাহলে প্রথমে কি পেলাম? প্রথমে আমরা পেয়েছি ভারত মহাসাগর। ভারত মহাসাগর থেকে উপরে উঠে কি পেলাম? উপদ্বীপীয় যে মালভূমি আছে, উপদ্বীপীয় মালভূমি পেলাম। এখানে কি পেলাম? এখানে পেলাম হচ্ছে গিয়ে আমাদের যে উত্তর ভারতের যে বিশাল সমভূমি অঞ্চল আছে, সেই সমভূমি অঞ্চলটা পেলাম। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে মালভূমি, উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি কখন সৃষ্টি হয়েছিল? মালভূমি হচ্ছে গিয়ে তোমার উপদ্বীপীয়, লিখো এটা। উপদ্বীপীয় মালভূমি। এটা হচ্ছে গিয়ে তোমার, এটা পলি পড়ে এখান থেকে যে সমস্ত পর্বতগুলোর থেকে নদীগুলো বাহিত হয়ে সমভূমির সৃষ্টি হয়েছে। এটা উত্তরের সমভূমি, উত্তরের সমভূমি। এই যে পিকটা, এটাকে কি বলছি? এটাকে বলছি শিবালিক। এটাই কি বলছি? হিমাচল বা মধ্য হিমালয়। এটাই কি বলছি? গ্রেটার হিমালয় বা কি? হিমাদ্রি। পরের পোর্শনটা আমরা চলে যাব। এই পোর্শনটা কি থাকবে? না দেখো, এইখানে হচ্ছে গিয়ে তোমার এই অংশটা থাকবে হচ্ছে জাস্কার। ঠিক আছে? এই শ্রেণীটার নাম হচ্ছে জাস্কার শ্রেণী। পরেরটা কি পাবো? পরেরটা হচ্ছে কি লাদাখ শ্রেণী। অ্যান্ড এই যে লাস্ট ওয়ানটা হচ্ছে কারাকোরাম।
কারাকোরাম, এটা তারিন বেসিন আছে, এদিকে আন্তিয়ান সানের দিকে আস্তে আস্তে চলে যাবো, এই দিকটা আমার আর দরকার নেই। এইবারের ব্যাপার হচ্ছে গিয়ে এখানে যেহেতু ছবিটা করলাম, এখানে আরো একটি জিনিস আমরা দেখে নেব, সেটা হচ্ছে কি যে ফল্ট গুলো আছে, সেই ফল্ট গুলো আমরা আবার করে দেখে নেব, এবং এদের সময়গুলো কখন এগুলো সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে উপদ্বীপীয় যে মালভূমি, এই মালভূমি কখন সৃষ্টি হয়েছে না, এটা হচ্ছে কি তোমার মনে রাখবে যে এটা হচ্ছে কি তোমার প্রি ক্যাম্ব্রিয়ান যে সময় আছে, সেই প্রি ক্যাম্ব্রিয়ান সময় কিন্তু সৃষ্টি হয়েছে। প্রি ক্যাম্ব্রিয়ান সময় কোনগুলো না, এটা আমরা জানি যে প্রোটেরোজয়িক, আর্কিয়ান, হার্ডিয়ানিয়ান, বা হচ্ছে কি তোমার পরবর্তী ক্ষেত্রে ক্রিটেসিয়াসেরও কিছু অংশ আমরা ছিলাম, ক্রিটেসিয়াসের কিছু অংশ পেয়েছিলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপদ্বীপীয় মালভূমিগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে গিয়ে প্রি ক্যাম্ব্রিয়ান সময়ে কিন্তু সৃষ্টি হয়। তাহলে আমরা যদি এখানে লিখি কি হবে, প্রি ক্যাম্ব্রিয়ান সময়, প্রি ক্যাম্ব্রিয়ান যুগে সৃষ্টি হয়েছে। এখন সমভূমিটি কি, সমভূমি তো অনেক পরে সৃষ্টি হয়েছে, পর্বতের উত্থান হয়েছে, তারপরে এখান থেকে যে সমস্ত সেডিমেন্টগুলো আছে সেই সেডিমেন্টগুলো এখানে এসে জমা হয়ে সমভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এটা কি আমরা বলতে পারি যে এটা বর্তমান সময় বা যেটা সেনোজয়িক বলছে, সেই সেনোজয়িক যুগে কিন্তু সৃষ্টি হয়েছে। সেনোজয়িক যুগে সৃষ্টি হয়েছে। একটু দাঁড়াও, হ্যাঁ, ফোন চলে এসছে, কাটা যায়। আচ্ছা, আওয়াজ আসছে তো, আওয়াজ আসছে তো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, দেখো ঠিক আছে, তাহলে এটা কি উপদ্বীপীয় মালভূমি, এটা হচ্ছে সেনোজয়িক, বা আমরা কোয়াটারনারি যে সময় আছে সেটা বলতে পারি সেনোজয়িক। ঠিক আছে, এই যে টোটাল আমরা হিমালয়ের যে মেন যে ভাগগুলো, শিবালিক, হিমাচল এবং হিমাদ্রি, এই যে শ্রেণীটি আছে, এই শ্রেণীটি কখন সৃষ্টি হয়েছে? আমরা বলতে পারি এই শ্রেণীটি সৃষ্টি হয়েছে টারসিয়ারি সময়, টারসিয়ারি সময়। এইবারে শিবালিক, হিমাচল, হিমাদ্রি যে শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলো কিন্তু ও বিভিন্ন যুগে, ঠিক আছে, টারসিয়ারির যে বিভিন্ন সময়গুলো আছে, যেমন হচ্ছে পেলিওসিন, ইওসিন, ওলিওসিন, মানে আমরা টারসিয়ারি কি, টারসিয়ারি একটা হচ্ছে পিরিয়ড, এবারে সেই পিরিয়ডের অ্যাপোচ আছে পেলিওসিন, ইওসিন, ওলিগোসিন, মায়োসিন। ঠিক আছে, এবারে সেই বিভিন্ন যুগে আমরা যখন পার্টিকুলারলি ধরে ধরে আলোচনা করব শিবালিক, হিমাচল, হিমাদ্রি, আমরা বলে দেব যে হচ্ছে গিয়ে যে কোনটা কোন সময়ে সৃষ্টি হয়েছে। এখন জেনে রাখো যে হিমালয় টারসিয়ারি সময়ে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা কি, এটা বললাম সেনোজয়িকের যে কোয়াটারনারি বা যে চতুর্থ যে পিরিয়ডটা আছে, সেই চতুর্থ পিরিয়ডে বা কোয়াটারনারি সময়ে কিন্তু আমাদের যে গ্যাঙ্গেটিক যে প্লেন বা উপদ্বীপীয়, সরি, যে গ্রেট ইন্ডিয়ান যে প্লেন আছে, সেই ইন্ডিয়ান প্লেন কিন্তু কোয়াটারনারি, প্লিস্টোসিন এবং হোলোসিন যুগে কিন্তু সৃষ্টি হয়েছে। হয়েছে, এইবারে হচ্ছে কি তোমার আহ, যে তিব্বতীয় যে মালভূমি, তোমার হচ্ছে কি এই যে আমি যেটা এখানে ইন্ডিকেট করেছি, টোটালটা কি জাসকর, লাদাখ এবং কারাকোরাম নিয়ে সৃষ্টি হয়েছে কি তিব্বতের মালভূমি। ঠিক আছে, বেশ পাহাড়ের উচ্চতা, সরি, পর্বতের উচ্চতাগুলো কিন্তু সেইভাবে কিন্তু বেশি নয়। ঠিক আছে, তুলনামূলকভাবে ছোট 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 যে পর্বত শৃঙ্খলা, সেই শৃঙ্খলা আমরা দেখতে পাই, এবং মাঝখানে মাঝখানে তোমার হচ্ছে গিয়ে কিছু তোমার হচ্ছে যে মাঝখানে টোটাল যে মালভূমি, সেই মালভূমি দেখা যায়, সেটাকে বলা হয় তিব্বতের মালভূমি। তিব্বতের মালভূমি কখন সৃষ্টি হয়েছে না, আমরা বলতে পারি যে মেসোজয়িক যে এরা আছে, ঠিক আছে, যেমন মেসোজয়িক এরার মধ্যে ট্রিয়াসিক, জুরাসিক, যে ক্রিটেসিয়াস, তাহলে আমরা বলতে পারি যে এখানে মেসোজয়িক যে, মেসোজয়িক যে যুগ আছে,
সেই যুগে কিন্তু সৃষ্টি হয়েছে। এদিকে আমরা তারিন বেসিন পড়ে গেছি, আবার আন্তিয়ান সান অঞ্চল পড়ে গেছি, এদিকটা আর যাবো না। তাহলে যদি সিকোয়েন্সটা দেয়, এই সিকোয়েন্সটা মনে রাখবে: শিবালিক, হিমাচল, হিমাদ্রি, জাসকর, লাদাখ। এখন ব্যাপার হচ্ছে এখানে দেখো যে লাদাখ এবং জাসকর আছে কিছু কিছু বইয়ে, আবার হচ্ছে গিয়ে তোমার জাসকরের আগে তোমার কৈলাস রেঞ্জও দেওয়া আছে। জাসকরের আগে দেখবে কিছু কিছু বইয়ে তোমার কৈলাস রেঞ্জ দেওয়া আছে, সেটাও ঠিক। কৈলাসের কিছুটা অংশ জাসকরের আগেও কিছু কিছু জায়গাতে দেখা যায়। ঠিক আছে? এখন তোমাদের যাতে না গুলিয়ে যায়, ওইজন্য আমি বলে এই ছবিটা করে রাখলাম। যদি জাসকরের আগে কৈলাস দিয়ে দেয় তাও কিন্তু ঠিক, সেটা কিন্তু ভুল নয়। মনে রাখবে এটা। ঠিক আছে? জাসকরের কিছু কিছু জায়গাতেও, জাসকরের আগেও কিছু কিছু জায়গাতে কৈলাস রেঞ্জের কিন্তু অংশ দেখা যায়। ঠিক আছে? এখন আমাদের যে এই যে পর্বত যে শৃঙ্খলা আমরা দেখছি, যে পর্বত শ্রেণীগুলো দেখছি, এই পর্বত শ্রেণীগুলো কিন্তু একসাথে তোমার হচ্ছে কি অ্যাটাচড আছে এরকম নয়। ঠিক আছে? এই পর্বত শ্রেণীগুলো মাঝখানে, মাঝখানে ফাটল দ্বারা কিন্তু যুক্ত হয়েছে। যেমন তোমরা টেকটোনিকে পড়েছো, সূচার লাইন বা শিবন রেখা এগুলো তো পড়েছো। ঠিক আছে? সূচার জোন এগুলো তো তোমরা পড়েছো। সূচার জোন মানে হচ্ছে যেখানে ফল্ট সৃষ্টি বা যেখানে জোড়া লেগেছে। সূচার জোন বাংলাতে আমরা বলি যেখানে জোড়া লাগে। ঠিক আছে? জোড়া লাগে নিশ্চয়ই কি সেখানে ভেঙেছিল, ভেঙেছিল বলেই জোড়া লেগেছে। ঠিক আছে? সেরকমভাবে প্রত্যেকটি শ্রেণীর মাঝখানে, যেমন ধরো এই যে হিমাদ্রি এবং হিমাচল মাঝখানে জোড়া লেগে আছে। ঠিক আছে? এখন কেন এটা কেন জোড়া লেগে ফল্টের সৃষ্টি হয়েছে? ঠিক আছে? আমরা বলতে পারি যখন খুব বেশি কম্প্রেস হচ্ছিল, সেই কম্প্রেসের ফলে কি হয়? মাঝখান বরাবর যে দুর্বল জায়গা, সেই দুর্বল জায়গা বরাবর ফেটে যায়। ফেটে গিয়ে কিসের সৃষ্টি হয়? ফল্টের সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেগুলো ফল্ট লাইনে পরিণত হয়। তাহলে আমরা এই রকমভাবে আমরা যদি আমরা ফল্টগুলোকে দেখি, তাহলে আমরা কতগুলি ফল্ট পাবো? ঠিক আছে? আমরা আমরা এখানে একটি ফল্ট জোন পাবো, যেখানে শিবালিক এবং হচ্ছে গিয়ে তোমার যে গ্রেট ইন্ডিয়ান যে প্লেন আছে, সেই প্লেনের মাঝখানে একটি ফল্ট জোন আছে। এটির একটি নাম আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে গিয়ে গ্রেট বাউন্ডারি ফল্ট, অথবা এটাকে আমরা বলি আম হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। কি বলছি? হিমালয়ান ফ্রন্টাল ফল্ট, অথবা জিবিএফ সংক্ষেপে বলা হয় গ্রেট বাউন্ডারি ফল্ট। মনে রাখবে কার মধ্যে আছে? শিবালিকের মধ্যে আছে, এবং যে সমভূমি আছে সেই সমভূমির মাঝখানের যে গ্যাপ আছে, সেখানে একটা চ্যুতি রেখা দ্বারা তারা পরস্পর যুক্ত হয়েছে। কি বললাম কেন সৃষ্টি হয়েছে? ডিউ টু কম্প্রেশন, মানে কম্প্রেসিভ যে ফোর্স, সেই ফোর্সের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আছে জিবিএফ, আমরা বলতে পারি কি আছে? জিবিএফ বা হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। এটা একটা গেল। এখন শিবালিক এবং হিমাচল, এই দুটোর মাঝখানেও একটি ফল্ট লাইন আছে। এটির নাম কি? এটির নাম কি? এটার নাম হচ্ছে মেন বাউন্ডারি ফল্ট। কি বলছি? এটার নাম হচ্ছে মেন বাউন্ডারি ফল্ট। ঠিক আছে? এটার সংক্ষেপে একটা নাম আছে, আমি তো দ্বারা বলছি। এটার নামটা হচ্ছে তোমার মেন বাউন্ডারি ফল্ট। তো এটার নাম হচ্ছে মেন বাউন্ডারি ফল্ট। হ্যাঁ, এটা মেন বাউন্ডারি ফল্টই বলা হয়। ঠিক আছে? এটার নাম হচ্ছে মেন বাউন্ডারি ফল্ট, মনে হবে এমবিটি, মেন বাউন্ডারি ফল্ট। এই সরি, এমবিএফ। কি বলছি? এমবিএফ। তাহলে শিবালিক এবং হিমাচলের মাঝখানে কি আছে? এমবিএফ আছে। এখন হিমাচল এবং হিমাদ্রির মাঝখানে, এই যে হিমাচল এবং হিমাদ্রি, তার মানে গ্রেটার হিমালয় এবং মধ্য হিমালয়ের মাঝখানেও একটি ফ্রন্টাল জোন আছে বা ফ্রন্ট লাইন আছে, সেটাকে বলা হয় এমসিটি। এমসিটি এটার নাম কি? মেইন সেন্ট্রাল থ্রাস্ট। মেন সেন্ট্রাল থ্রাস্ট। ঠিক আছে? এবং হিমালয় এবং এই জাসকার, তার মানে এইদিকে যে তিব্বত যে জোনটা আছে বা যে হিমালয়ান, এটাকে এই একটা কথা বলা বলা হয়নি। এই যে এই জোনটা দেখছো, এই জোনটাকে বলা হয় ট্রান্স হিমালয়। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়। তাহলে ট্রান্স হিমালয় কোনটাকে বলছে? না, কারাকোরাম, লাদাখ, জাসকর, মেন যে তিনটে শ্রেণী, এই তিনটে শ্রেণীকেই বলা হচ্ছে কি তোমার তিব্বত বা ট্রান্স হিমালয়। হয়েছে? এখন এই যে তোমার হিমাদ্রি এবং এই যে ট্রান্স হিমালয়ের মাঝেও একটি তোমার হচ্ছে গিয়ে জোন আছে, তোমার হচ্ছে গিয়ে ফল্ট জোন আছে, সেটাকে বলা হয় তোমার হচ্ছে ইন্দো ইন্দাস ট্রান্সপো সুচার জোন। ঠিক আছে? এটাকে বলা হয় আইটিএসজেড। এটা তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো, যে আইটিসিজেড কার মধ্যে আছে? এই সিজেড নয়, আইটিএসজেড। দেখো গন্ডগোল হয়ে যাচ্ছে। আইটিএসজেড, তাহলে আইটিএসজেডটা কি? আইটিএসজেড আছে ইন্দাস ট্রান্সপো সুচার জোন। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্দাস ট্রান্সপো সুচার জোন। ঠিক আছে? এখানে
তিব্বতীয় যে মালভূমির সাথে আমাদের যে হিমালয়ান যে শৃঙ্খলাগুলো আছে, যে শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলো যুক্ত হয়েছে আইটি যে এসজেড আছে সেই আইটি এসজেড দ্বারা। তাহলে আমরা এখানে কটি পেলাম ফল্ট? এরকমই তো টোটাল ইন্ডিয়াতে 700-টির বেশি ফল্ট আছে। জিবিএফ পেলাম বা হিমালয়ান ফ্রন্টাল ফল্ট পেলাম। 2 নম্বরে কি পেলাম? এমবিএফ পেলাম। 3 নম্বরে পেলাম এমসিটি মেন সেন্ট্রাল থার্স্ট, এবং 4 নম্বরে কি পেলাম? আইটিএসজেড। এই 4টি আমরা পেলাম যে ফল্ট আছে সেই সেই ফল্টগুলো আমরা পেলাম। হয়েছে? এরপরে দেখো এরপরে আমরা চলে আসবো যে সমস্ত শ্রেণীগুলো আছে। কোন কোন শ্রেণীগুলো আছে? আমরা যে মেন শ্রেণীগুলো পড়লাম কারাকোরাম, লাদাখ, জাসকর। আমরা প্রথমে ট্রান্স হিমালয় পড়বো। ট্রান্স হিমালয়ের পরে হচ্ছে গিয়ে তোমার যে হিমালয়ান যে শ্রেণী আছে সেই হিমালয়ান শ্রেণীতে আসবো। এই যে তোমার এখানে আমি লিখেছিলাম যে হিমালয়ের যে মেন 3টে ভাগ আছে, প্রধান হিমালয়, ট্রান্স হিমালয় এবং পূর্বাঞ্চল। তো আমরা যে ট্রান্স হিমালয় আছে এই ট্রান্স হিমালয়কে নিয়ে শুরু করব। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার তো? এই অবধি ক্লিয়ার? ঠিক 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 আছে, দাঁড়াও। সাথে অভিষেক ঠিক 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 আছে। হুম। হুম। তো আমরা অল্প শুরু করি নাকি ট্রান্স হিমালয়টা অল্প একটু? ট্রান্স হিমালয়টা অল্প শুরু করি, তারপরে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের যে ট্রান্স হিমালয়ান যে সিস্টেম আছে সেটা কখন সৃষ্টি হয়েছিল আমি বললাম? যে এটা সৃষ্টি হয়েছিল তোমার হচ্ছে গিয়ে মেইনলি মেসোজোইক যুগে। মেসোজোইক যুগে তার মানে হিমালয়ের উত্থানের আগে মেন যে 3টে শ্রেণী, প্রধান 3টে শ্রেণী কি কি ছিল? যে 3টে শ্রেণীর সৃষ্টি হয়েছিল সেই 3টে শ্রেণী কি কি? না, সেই 3টে শ্রেণী হচ্ছে গিয়ে মেন কারাকোরাম, লাদাখ এবং জাসকর। তাহলে মেন ট্রান্স হিমালয়ের মেন কি? কারাকোরাম, 2 হচ্ছে লাদাখ এবং জাসকর। এই 3টে প্রধান শ্রেণী নিয়ে গঠিত হয়েছে ট্রান্স হিমালয়। এটি কখন সৃষ্টি হয়েছিল? এটা হচ্ছে মেসোজোইক যুগে সৃষ্টি হয়েছিল। এখন মনে রাখবে লাদাখ শ্রেণী, এই যে লাদাখ শ্রেণী এখানে পয়েন্ট দিয়ে লিখছি। লাদাখ যে শ্রেণীটি আছে, লাদাখ শ্রেণী তিব্বত যে অংশটি আছে, তিব্বতে এটি কৈলাস নামে পরিচিত। কৈলাস নামে পরিচিত। এইবারে দেখো, যদি আমি ট্রান্স হিমালয়ান যে অংশটি আছে সেই অংশটিকে যদি আমি উত্তর থেকে এবং দক্ষিণে দেখাই, উত্তর থেকে দক্ষিণে দেখাই যে রিজগুলো আছে সেই রিজগুলো কিভাবে হবে? কারণ পরীক্ষাতে কোশ্চেন আসে। সবই কিন্তু এগুলো পামির নট, যে পামির গ্রন্থি আছে সেই পামির গ্রন্থি থেকে সৃষ্টি হয়েছে। এই আমরা পাবো এখানে কারাকোরাম, এখানে পাবো হচ্ছে গিয়ে লাদাখ, এখানে পাবো জাসকর। পরপর পড়লাম, এটা কি? কারাকোরাম,
লাদাখ, জাস্কর বা জাসকর, হয়েছে? এইবারে হচ্ছে গিয়ে এই লাদাখ এবং জাসকর, এর খানিকটা লাদাখের এখান দিয়ে বেরিয়ে গেছে কি কৈলাস, তিব্বতের দিকে চলে গেছে কি, এখান দিকে চলে গেছে কৈলাস যে শ্রেণী, সেই কৈলাস, কৈলাস শ্রেণী কোথার দিকে গেছে না, এখান থেকে তিব্বতের দিকে সোজা কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে ট্রান্স হিমালয়ের প্রথম হচ্ছে গিয়ে তোমার কারাকোরাম। আমরা কি পাচ্ছি, এক নাম্বার যদি আমরা এখানে যদি আমাদের সিকোয়েন্সটা সাজাতে দেয় আমরা ইজিলি পারবো সাজাতে, না কারাকোরাম, লাদাখ, জাস্কর। ঠিক আছে, কারাকোরাম, লাদাখ, কৈলাস, জাসকর। ঠিক আছে, এবার কৈলাস শ্রেণীর কিছুটা অংশ তোমার যদি যখন তিব্বতে যাচ্ছে তখন কিন্তু সেটা জাসকরের দিক দিয়েও কিন্তু ঢুকে যায়। এখন প্রথম হচ্ছে গিয়ে তোমার কারাকোরাম, কারাকোরাম শ্রেণী। প্রধান বৈশিষ্ট্য কি এর, কারাকোরামের প্রধান বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে কারাকোরাম হচ্ছে গিয়ে প্রায় 6000 মিটার কাছাকাছি, মানে এভারেজ নয়, মানে এগুলো বেশিরভাগ হচ্ছে গিয়ে 6000 মিটারের বেশি উচ্চতার মাউন্টেন দেখা যায়, বেশি উচ্চতার মাউন্টেন দেখা যায় বা পর্বত শ্রেণীগুলো দেখা যায়। এটি এক নাম্বার। এখানে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে চারিদিক বরফ থাকার কারণে কি হচ্ছে, এখানে এত ঠান্ডা, ঠান্ডার কারণে কেন এখানে উদ্ভিদ কিন্তু এখানে জন্মাতে পারেনি। ঠিক আছে, এখানে সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে কেটু, আমরা জানি কেটু, এটাকে কে আবিষ্কার করেছিলেন, না গডউইন অস্টিন প্রথম নামকরণ করেন। উনি যখন এগুলোর অবজার্ভ করছিলেন, বিভিন্ন পর্বত শ্রেণীর উচ্চতা মাপছিলেন, তখন K2, K3, K4 এই সমস্ত কিন্তু নামকরণ করছিলেন। ঠিক আছে, সেরকমভাবে K2 হচ্ছে গিয়ে কারাকোরাম যে শ্রেণী আছে বা কারাকোরাম শ্রেণীর সর্বোচ্চ যে শৃঙ্গ, সেই শৃঙ্গ রয়েছে। এখন কারাকোরামের যদি আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি, মেন মেন যে কি কি এখানে পিক আছে বা এখানে কোথায় সমভূমিগুলো আছে বা প্লেন এরিয়াগুলি আছে, সেগুলি দেখো কিরকম হবে। আমি এবার বলে দিচ্ছি এখানে ছবি এঁকে অল্প করে। জাস্ট আমরা একটা আউটলাইন করলাম আমাদের যে ভারতের হেড আছে সেই হেডের। এখন আমাদের কারাকোরাম শ্রেণী ঠিক এরকম জায়গা দিয়ে গেছে, এরকম জায়গা দিয়ে এভাবে ঠিক কারাকোরাম যে পর্বত শ্রেণী, সেই কারাকোরাম পর্বত শ্রেণী এভাবে অগ্রসর হয়েছে। এখন এই কারাকোরাম যে পর্বত শ্রেণীর এইরকম জায়গাতে কি আছে, এরকম জায়গাতে আছে গিয়ে তোমার সিয়াচেন আছে, আমাদের যে সিয়াচেন যে হিমবাহ, সেই সিয়াচেন হিমবাহ আছে। ঠিক আছে, ঠিক এরকম জায়গাতে আছে কেটু, এরকম জায়গাতে আছে কেটু। এখানে আছে গিয়ে তোমার একটি পর্বত শ্রেণী, এখানে একটি আছে পর্বত শৃঙ্গ যেটাকে আমরা বলতে পারি। এটাকে বলছে হচ্ছে যে গ্রাসের ব্রুম যে আছে, এখানে যে গ্রাসের ব্রুম আছে। তাহলে দেখো আমরা কি কি পাচ্ছি, দেখো এইভাবে দেখলে হবে না, যে পর্বত শৃঙ্গগুলো পাচ্ছি সেটা হচ্ছে কেটু। শুধু জেনে রাখো, এখান থেকে সেইভাবে কোশ্চেন আসে না এখন অবধি। কেটু আমরা পাচ্ছি, কেটুর পর পাচ্ছি এখানে একটি পর্বত শ্রেণী, এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, 2তে আমরা পাচ্ছি হচ্ছে যেটার নাম হচ্ছে গ্রাসের ব্রুম, গ্রাসের ব্রুম। 3 নাম্বার যে পিকটি প্রধান পিক সেটি হচ্ছে তোমার হচ্ছে গিয়ে গ্রাসের ব্রুম 2, গ্রাসের গ্রাসের ব্রুম 2 হয়েছে, পেলাম এখানে মেন পেলাম। আরো দু একটা পাবো, যেমন আর কি কি আছে, যেমন এখানে আছে গিয়ে তোমার ব্রড পিক আমরা বলতে পারি, ব্রড পিক আছে, কি আছে, ব্রড পিক আছে। শুধু এগুলো জেনে রাখো, ঠিক আছে, এগুলো হচ্ছে সিংহ। এবারে যদি হিমবাহ কি কি আছে, কারাকোরামে হিমবাহ কি কি আছে, হিমবাহ আছে সিয়াচেন, আমরা জানি 70 কিলোমিটার প্রায় সিয়াচেন। ঠিক আছে, সিয়াচেন আছে, বিয়াফো আছে, বিয়াফো আছে। 3 নম্বরে কি আছে, বালতোরো আছে। এগুলো গেল মেন হিমবাহ। এখন আরো কিছু জানার এখানে আছে, সেগুলি হচ্ছে কি আকসাই চীন, কারাকোরামের এই যে উত্তর পূর্ব দিকের এই অংশটিকে কি বলা হয়, আকসাই চীন। এই যে তোমার হচ্ছে কি আকসাই চীনের ঠিক এই জায়গাটাতে আছে নুব্রা ভ্যালি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আকসাই চীন পাচ্ছি। কোন দিকে, উত্তর পূর্ব দিকে, যেটি চীন অধিগ্রহণ করে নিয়েছে, ওই জন্য নাম দিয়ে দিচ্ছে আকসাই চীন। ঠিক আছে, এর আকসাই চীনের ঠিক নিচে যে আকসাই চীন, এই জায়গাটাকে আকসাই চীন বলছে, এর ঠিক দক্ষিণে কি আছে, দক্ষিণ আছে নুব্রা ভ্যালি, কি নুব্রা
ভ্যালি, নুব্রা ভ্যালি আছে, হয়েছে। এইবারে এই যে কারাকোরামের যদি আমরা ঠিক এই সাইডে চলে যাই, এই যে এইখানে একটা ফাঁকা জায়গার মতো দেখতে পাবো, এখানে আরেকটি পর্বতশ্রেণী যে সালতোরো রেঞ্জ আছে যেটি পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। এই কারাকোরাম এবং এই সালতোরো রেঞ্জের এই যে মাঝখানের যে অঞ্চলটা, এখানে আমরা একটা প্লেন এরিয়া পাবো, ঠিক আছে? এই প্লেন এরিয়াটাকে, এই জায়গাটাকে বলা হয় কি? এই জায়গাটাকে বলা হয় দেউসাই সমভূমি। কি বলা হচ্ছে এই জায়গাটাকে? তাহলে এই জায়গাটাকে বলা হয় দেউসাই, দেউসাই সমভূমি। ঠিক আছে? কি বলা হচ্ছে? দেউসাই সমভূমি। তাহলে আমরা কারাকোরাম রেঞ্জে কি, কি পেলাম? যে এর পেলাম মাউন্টেন যে পিকগুলো আছে সেগুলো ৬,০০০ এর বেশি আছে। বেশিরভাগ বরফে ঢাকা থাকে, উদ্ভিদ হয় না। ঠিক আছে? হিমবাহ সিয়াচেন, বিয়াফো, বালতোরো। এবারে যদি হিমবাহগুলো কোথায়, কোথায় আছে লোকেশনে দেখাই, তাহলে দেখো এইভাবে পাবো। এখানে পাবো তোমার হচ্ছে গিয়ে হিসপার পাবো। হিসপার যদিও আমি লিখিনি। আচ্ছা, এখানে হিসপার পাবো, আমি বলে দিচ্ছি দেখো, হিসপার এখানে পাবো, এখানে বিয়াফও পাবো, এখানে বালতোরও পাবো। এইরকম জায়গাতে কারাকোরাম পাবো। হুম, কারাকোরাম হচ্ছে হচ্ছে কি সিয়াচেন, সরি কারাকোরাম বলছি, কারাকোরাম পাবো। তাহলে আমি কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি বিয়াফ, এখানে পাচ্ছি হচ্ছে কি তোমার হিসপার, সরি, এখানে পাচ্ছি হিসপার, এখানে পাচ্ছি কি বিয়াফো, এখানে পাচ্ছি বালতোর। আমি লিখে দিচ্ছি এটা ১, এটা ২, ১ এ কি লিখলাম? আচ্ছা, এইভাবে করলে হবে না, দেখো সিয়াচেন এই সিম্বলগুলো পাল্টিয়ে দিচ্ছি আমি। তাহলে এখানে আমি নতুন করে করছি ১, ২, ৩, ৪, মেন ৪ টে দেখো। তাহলে ১ এ কি পাবো? ১ এ আমরা পাচ্ছি হিসপার, এখানে হিসপার। ২ এ কি পাবো? ২ এ পাবো বিয়াফো, এই যে ঠিক এই জায়গাটায় বিয়াফো আছে। ৩ এ কি আছে? বালতোরও আছে, বা বালতোরাও বলা হয় একে। এখানে আছে কারাকোরাম, আবার কারাকোরাম বলছি। এখানে আছে সিয়াচেন, যেখানে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা কিন্তু এখানে রয়েছে। সিয়াচেন, অনেক কষ্ট করতে হয় এখানে সিয়াচেন। এগুলো গেল মেন। এখানে আছে দেউসাই, এটা আমি তো বলে দিয়েছি, মেনশন করেছি, এটা হচ্ছে দেউসাই। আর এখানে কিছু পিক আছে, ঠিক আছে? এখানে পিক আছে, এখানে আছে কি কি তোমার হচ্ছে কেটু আছে, এই যে তোমার হচ্ছে এখানে কেটু আছে, কেটু পিক, যেটি হচ্ছে কি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি তোমার কেটু, হয়েছে? তাহলে এটি গেল কারাকোরাম শ্রেণী। তাহলে কারাকোরাম শ্রেণী হচ্ছে কি, যে আকসাই চীনের অংশটা মনে রাখবে, এটা আকসাই চীনের যে অংশটা 1962 তে যখন চীনের সাথে যুদ্ধ ছিল, এটি কিন্তু ভারতের কাছ থেকে, ভারতকে চীন হারিয়ে দিয়ে এই জায়গাটি কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে। ঠিক আছে? ভারত এই জায়গাটি কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে। এবারে এই রেঞ্জেও তোমার কিছু, কিছু মাউন্টেন পাসেস আছে, সেগুলো আমরা যখন মাউন্টেন পাস আলাদা করে পড়বো, তখন সেগুলো কিন্তু দেখব। হয়েছে? তাহলে আজকে এই কারাকোরাম শ্রেণী পর্যন্ত থাক। পরের দিন আমরা ফার্দার যে ডিভিশনটা আছে হিমালয়ের, সেই ডিভিশনটা আমরা আলোচনা করব। যেমন লাদাখ আছে, জাসকার আছে, তারপরে মেন যে হিমালয়গুলো আছে, সেই হিমালয় পূর্বাঞ্চল যেগুলো আছে, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এখন দেখো ছবি ঠিক আছে, এখন বৃষ্টি টিষ্টি থেমে থেমে গেছে না, ওই জন্য সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে? এই পর্যন্ত কারো কিছু যদি অসুবিধা থাকে তাহলে বলতে পারো। কারো কিছু সমস্যা নেই তাহলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি নোটটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিডিএফ করে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হুম, 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 আমি বললাম ওই জন্য পিডিএফ করে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, ঠিক আছে? আর রবিবার দিন, হ্যাঁ, রেকর্ডিং দেখা যাবে, রেকর্ডিং দেখা যাবে। এটা সাবস্ক্রিপশন নেওয়া আছে, দেখা যাবে। অপশনে থাকবে, ওখানে রেকর্ডিং সেকশনে গেলেই দেখতে হবে। একটু টাইম দিতে হবে আপলোড হতে। ঠিক আছে?
সুমন ফোন করছিল, ঠিক আছে। আমি পিডিএফটা সেন্ড করে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে তাহলে, হুম।